হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি। একটু কমেন্ট করে জানাও তো যে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু আমাকে কমেন্ট করে জানাও যে সবাই যারা লাইভটা যুক্ত হয়েছো সবাই লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই যারা লাইভটা যুক্ত হয়েছো ওকে। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের স্মার্ট বোর্ডে একটু সমস্যা হওয়ার কারণে আজকে হচ্ছে লাইভটা শুরু করতে একটু লেট হয়ে গেল। তোমরা দেখছো যে লঞ্চিং লাইভটা একটু লেট হয়ে গেছে, এটাও একটু লেট হয়ে গেছে, সো এটার জন্য আমরা একটু দুঃখিত। সো তোমরা আশা করি এটা নিয়ে মন খারাপ করবে না। সবাই যুক্ত হয়ে যাও, আমরা একটু অপেক্ষা করতেছি আর কি সবাই যুক্ত হওয়ার জন্য। তো সলভ করবো আর কি। তো সবাই চেষ্টা করবো ভাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য। হ্যাঁ, ক্লিয়ার ভাবে কমেন্ট করছে, ওকে থ্যাংক ইউ। বাকিরা আমাকে একটু জানাও যে সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, চলো আমরা শুরু করি। সো দেখো ভাই, ফার্স্টে যে কোশ্চেনটা বলা হয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা। সবাই একটু 1 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও যে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা। এটার আনসার সবাই একটু দ্রুত দিয়ে দাও যে সবচেয়ে ক্ষুদ্রতম। সবাই 1 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। মোটামুটি আমাদের সবাই আসা জয়েন হওয়া শেষ। সবাই একটু আনসার দিয়ে দাও যে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, দেখি 1 নম্বর কোশ্চেনের আনসার সবাই একটু আমাকে কমেন্ট করে অ্যান্সার দাও। কমেন্ট অ্যান্সার দাও যে 1 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে, সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা। আচ্ছা দেখো, ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা। 1-এ ত্রুবা রহমান, ত্রুবা তাসনিম কমেন্ট করছে 1-এ। তিশা রয় কমেন্ট করছে এ। আচ্ছা, তিশা রয় কমেন্ট করছে এ। আচ্ছা, তো দেখো 1-এ। আচ্ছা, আবৃতবীজী সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা, বেশিরভাগ কমেন্ট আসছে 1-এ। আর কেউ কি অ্যান্সার দিবা? দেখি আর কেউ কি অ্যান্সার দিবা? আচ্ছা ভাইয়া, যদি বলতো যে বাংলাদেশের কে, যদি বলতো বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদকে, এটাকে পড়তে হবে। যদি বলে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা ভাইয়া, ওলফিয়া মাইক্রো
স্কোপিয়া, ওলফিয়া মাইক্রোস্কোপিয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ। আর যদি বলতো বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষুদ্র মানে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা, তাহলে হতো কোনটা, তাহলে হতো ওলফিয়া আরহিজা। ঠিক আছে, ওলফিয়া আরহিজা হচ্ছে বাংলাদেশে। আর শুধু যদি বলে যে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা, তাহলে হবে কোনটা, ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, মানব দেহে কয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আছে? মানব দেহে ভাইয়া কয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বলো তো। এরপরে মানব দেহে কয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সবাই এরপরে 2 নম্বর কোশ্চেনের আনসার দাও তো। মানব দেহে কয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে আর কি, এটার আনসার দাও তো। মানব দেহে কয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এটার আনসার সবাই একটু দাও তো এখন দ্রুত, যে মানব দেহে কয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এটার আনসার সবাই যাও দাও। মানব দেহে কয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে ভাই? তো মনে রাখবে মানব দেহে 3 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সো এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা আমরা সবাই জানি। সো তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা মনে রাখার একটা ট্রিক্স আছে। তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা বা মনে রাখার ট্রিক্স মনে রাখবে অলস। কি মনে রাখবে ভাই? তৃতীয় প্রতিরক্ষা স্তরটা কেমন ভাইয়া? অলস। তৃতীয় প্রতিরক্ষা স্তরটা কেমন ভাইয়া? অলস। অলসতে কি ভাইয়া? অলসের অতে হচ্ছে অ্যান্টিবডি, অলসের অতে অ্যান্টিবডি, লতে কি ভাইয়া? লতে লিম্ফোসাইট, আর শতে কি ভাইয়া? শতে হচ্ছে স্মৃতিকোষ। অলসতে কি হলো ভাইয়া? অ্যান্টিবডি, লিম্ফোসাইট, আর শতে কি ভাইয়া? স্মৃতিকোষ। এদেরকে বলা হয় কি তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তরে কয়টা আছে? তৃতীয় প্রতিরক্ষা স্তরে ভাইয়া 3টা আছে। তৃতীয় প্রতিরক্ষা স্তরে কয়টা আছে ভাইয়া? 3টা আছে। 3টা কি কি ভাইয়া? অলস। অলস। অতে কি ভাইয়া? অতে হচ্ছে অ্যান্টিবডি, লতে লিম্ফোসাইট, আর শতে কি? স্মৃতিকোষ। তো সবাই যেটা কমেন্ট করবা অলস, সবাই এটা যে অলস কিসের ক্ষেত্রে আমরা মনে রাখবো? অলস আমরা কিসের ক্ষেত্রে মনে রাখবো ভাই? অলস আমরা মনে রাখবো হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে। তাহলে মানবদেহে কয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে ভাইয়া? 3 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। তার মধ্যে আবার তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কে কে আছে? অলস আছে আর কি। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। 3 নাম্বার, পিনিয়াল গ্রন্থির অবস্থান কোথায়? 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও যে পিনিয়াল গ্রন্থির অবস্থান কোথায়, এটা আমাকে সবাই অ্যান্সার দাও যে পিনিয়াল গ্রন্থির অবস্থান কোথায়? পিনিয়াল গ্রন্থির অবস্থান কোথায়? নেট চলে যাবে। সবাই কমেন্ট করে জানাও যে পিনিয়াল গ্রন্থির অবস্থান কোথায়? আচ্ছা দেখি তোমাদের অ্যান্সার গুলা। তাহলে এবার পিনিয়াল গ্রন্থির অবস্থান কোথায়? মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে হচ্ছে পিনিয়াল গ্রন্থির অবস্থান। আচ্ছা এরপর ভাই রড ও কোন কোষ কোথায় থাকে? রড আর কোন কোষ কোথায় থাকে এটা তো তোমরা সবাই জানো, এটা ছোটবেলার যারা পড়ছো সবাই জানার কথা যে রড ও কোন কোষ কোথায় থাকে? বা চোখে থাকে, এটা আর বলার কিছু নাই। রড কোষ এবং কোন কোষ কোথায় থাকে? চোখে থাকে। এইসব সহজ সহজ কোশ্চেন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে বিগত বছরে। 5 নাম্বার, মানুষের গ্রীবাদেশীয়, ঠিক আছে, আমরা যে সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কক্কিক্স এগুলো তো সব ইংলিশ নাম তাই না? তো এখন তোমাকে আজ করা হয়েছে কি নাম? বাংলায় আজ করা হয়েছে গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কোনটা? গ্রীবা। এখন তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে কোন কশেরুকাকে গ্রীবাদেশীয় কশেরুকা বলা হয়? সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল নাকি কক্কিক্স? কোনটাকে বলা হয় বলো তো গ্রীবাদেশীয় কশেরুকা? তবে সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কক্কিক্স। তো কি কি আছে ভাই? গ্রীবা দেশীয় কশেরুকা আছে, বক্ষ দেশীয় কশেরুকা আছে তাই না? গ্রীবা, বক্ষ। তো বলছে গ্রীবা দেশীয় কশেরুকা। আমাদের শুরু হয় কোথা থেকে? একেবারে শুরু দিয়ে, মানে একেবারে গলা থেকে শুরু হয় না, এই জন্য গ্রীবা দেশীয় কশেরুকা কোনটাকে বলা হয়? সার্ভাইকাল। সো মনে রাখবে যে তোমাকে যদি ওই যে মনে করো তুমি কি করতেছো, সার্ভাইভ করতেছো না, তোমার যদি যখন ফাঁসি দেওয়া হয় তখন দেখবে কি হয়, গলায় কি ফাঁসি দেওয়া হয় না, মানে কি গর্দান বা গ্রীবা কি হয়, কেটে দেওয়া হয় না? সেই গ্রীবা যদি কেটে দেওয়া হয় তুমি কি আর ইয়া করতে পারবা, সার্ভাইভ করতে পারবা? তুমি কিন্তু সার্ভাইভ করতে পারবা না আর কি। তাহলে এবার সার্ভাইকাল দিয়ে মনে রাখবা গ্রীবা দেশীয় কশেরুকা কোনটাকে বলা হবে? সার্ভাইকাল। সার্ভাইভ দিয়ে মনে রাখবা সার্ভাইকাল। তাহলে গ্রীবা দেশীয় কশেরুকা কোনটা হবে? সার্ভাইকাল কশেরুকা। এবং সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টা তুমি এটা তো জানোই যে 7, 12, 5, 5, 4, ঠিক আছে? তাহলে সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টা হবে? 7টা। কয়টা? 7টা। তাহলে গ্রীবা দেশীয় কশেরুকার সংখ্যা কয়টা হবে? 7টা হবে আর কি। ওকে আচ্ছা, সার্ভাইকাল 7, সার্ভাইকাল 7, সার্ভাইকাল 7। আচ্ছা 6 নাম্বার,
হৃদস্পন্দন মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? বলছে হৃদস্পন্দন যেটা আছে আমাদের যে হার্টবিট যেটা হয় এটা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় বলো তো? 6 নম্বর কোশ্চেনটার आंसर দাও তো, যে হৃদস্পন্দন মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? ওহ, অলরেডি আমাদের সাথে 152 জন ভিউয়ার আছে আর কি, থ্যাংক ইউ বাকিয়া। আর তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা, এবং যে লাইভটা বেশি বেশি শেয়ার করবা তাকে কিন্তু আজকের সেটার স্ক্রিনশট আমাদের পেজে দিবা, তাকে কিন্তু এই আজকে লেকচার পিডিএফটা পুরোপুরি প্রোভাইড করা হবে, জাস্ট পিডিএফটা পড়ে যাও, ইনশাআল্লাহ অনেক কিছু কমন পাবা আর কি। ওকে, আচ্ছা, হৃদস্পন্দন মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? হৃদস্পন্দন, ঠিক আছে, হৃদস্পন্দন মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় বলা হয়েছে? তো ভাই হৃদস্পন্দন যে বিষয়টা আছে, হৃদস্পন্দন, ঠিক আছে, হৃদস্পন্দন, তো হৃদস্পন্দন মনে রাখবে মেডুলা অফ লাঙ্গাটা, মেডুলা অফ লাঙ্গাটা দ্বারা কি হয়? মেডুলা দ্বারা আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয়। হৃদস্পন্দন নিয়ন্ত্রিত কোথা দিয়ে ভাইয়া? মেডুলা অফ লাঙ্গাটা। তো মনে রাখবা এই যে অনেকে কি আছে ভাইয়া, এটা এখনো যে অনেকে আছে না মেয়ে দেখলে কি হয় হার্টবিট বেড়ে যায় না, সো এটাতে মনে রাখবা যে মেডুলার মেয়ে আছে সামনে, সো মেয়ে দেখলে কি হয় হার্টবিট বেড়ে যায়, সো সেটাতে মনে রাখবা হৃদস্পন্দন বেড়ে যায়, সো হার্টবিট মেডুলা, মেয়ে দিয়ে মনে রাখবা মেডুলা, মেডুলা অফ লাঙ্গাটা, তো মনে রাখতে পারলেই হইলো। এরপর ভাই 7 নাম্বার, নিচের কোনটি যকৃতের কাজ নয়? 7 নাম্বার কোশ্চেন आंसर দাও। নেট প্রবলেম হচ্ছে অনেক, এখন কি নেট ওকে? হ্যাঁ এখন আশা করি নেট ওকে। এখন কি নেট প্রবলেম? এখন আশা করি নেট ওকে। দরজাটা খুলে দিলে অথবা নেটওয়ার্ক ভালো পাবে আর কি। সবাই পরে 9 নম্বর কোশ্চেনের आंसर দাও, 7 নম্বর কোশ্চেনের आंसर দাও যে কোনটি যকৃতের কাজ নয়। 6 না 7, 7 নম্বর কোশ্চেন आंसर দাও তো। ইমন শাড়িরা কমেন্ট করছে হার্টবিট বাড়ে কেন ভাইয়া? তুমি সেটা এক্সপেরিমেন্ট করে দেখো যে তোমার বাড়ে নাকি, যদি না বাড়ে তাহলে তো ভালো, আর যদি বাড়ে তাহলে তুমি आंसर পেয়ে গেছো। ওকে, আচ্ছা আচ্ছা, নিচের কোনটা যকৃতের কাজ নয়? কোলেস্টেরল উৎপাদন, শর্করা বিপাক, ভিটামিন সঞ্চয়, অ্যান্টিবডি উৎপাদন। নিচের কোনটা ভাইয়া যকৃতের কাজ নয়? যকৃতে কিন্তু ভাইয়া দেখবা যে কোলেস্টেরল উৎপাদন করে যকৃত, শর্করা বিপাকও করে যকৃত, ঠিক আছে, ভিটামিন সঞ্চয় করে যকৃত। আচ্ছা, ভিটামিন সঞ্চয় যে করে বলতো ভাই কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? বলো তো কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয়, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো, যে কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয়, এটা একটু আমাকে জানাও। এবং অ্যান্টিবডি উৎপাদন, এটা কিন্তু যকৃতে কোনো কাজ না ভাই, অ্যান্টিবডি উৎপাদন কিন্তু যকৃতে কোনো কাজ না। তাহলে অ্যান্সার কোনটা হবে? 7 এর অ্যান্সার হবে ভাই ডি নাম্বারটা। এবার 8 নাম্বার, নিচের কোনটি বিপাকের কারণে ইউরিক অ্যাসিড তৈরি হয়? বলছিলাম যে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম একটু কমেন্ট করতে আমাকে জানাতে বলছি, পানিতে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম, পানিতে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম একটু আমাকে কমেন্ট করে জানাও যে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম। মনে রাখবা পানিতে বিসি, ঠিক আছে, ওই যে বিচি পানিতে দ্রবণীয়, মনে রাখবা কি ভাইয়া? বিচি পানিতে দ্রবণীয়, ঠিক আছে, বিচি হচ্ছে পানিতে দ্রবণীয়। কে দ্রবণীয় ভাইয়া? বিচি, বিচি পানিতে দ্রবণীয়। এখন ভাই বিচিতে কি হলো? বিতে ভাইয়া ভিটামিন বি, আর সিতে চিতে কি ভাইয়া? ভিটামিন সি। তাহলে ভাইয়া ভিটামিন বি আর সি হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে কোন কোন ভিটামিন ভাইয়া পানিতে দ্রবণীয়? বিচি মানে বি আর সি পানিতে দ্রবণীয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এরপর 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? নিচের কোনটি বিপাকের কারণে ইউরিক অ্যাসিড তৈরি হয়? কোনটির বিপাকের কারণে ভাইয়া কি তৈরি হয়? ইউরিক অ্যাসিড তৈরি হয়, বুঝছো? কোনটির বিপাকের কারণে ইউরিক অ্যাসিড তৈরি হয় বলো? ইউরিক অ্যাসিড তৈরি হয় কোনটির বিপাকের কারণে? তো ভাইয়া মনে রাখবা ইউরিক অ্যাসিড বলছে, ঠিক আছে, কি বলছে? ইউরিক অ্যাসিড। তো ভাইয়া পিউরিনের কারণে, পিউরিনের কারণে তৈরি হয় ভাইয়া ইউরিক অ্যাসিড। কোনটার কারণে তৈরি হয় ভাইয়া? পিউরিনের কারণে তৈরি হয় ইউরিক অ্যাসিড। আর একটা হচ্ছে কি পাইরিমিডিন, ঠিক আছে, পাইরিমিডিনের কারণে কি তৈরি হয় এটা মনে রাখবা, পাইরিমিডিনের কারণে তৈরি হয় ভাইয়া ইউরিয়া, ঠিক আছে, পাইরিমিডিনের কারণে তৈরি হয় কি? ইউরিয়া। তাহলে কি বললাম ভাইয়া? পিউরিনের কারণে তৈরি হয় ইউরিক অ্যাসিড, আর পাইরিমিডিনের কারণে কি তৈরি হয় ভাইয়া? পাইরিমিডিনের কারণে তৈরি হয় ভাই ইউরিয়া, এটা মাথায় রাখবা, ঠিক আছে। 8 নাম্বার কোশ্চেনের आंसर কোনটা হবে ভাই? বি হবে। এরপর সবাই 9 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো, যে C4 উদ্ভিদের উদাহরণ কোনটা? C4 উদ্ভিদের উদাহরণ কোনটা, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও।
C4 উদ্ভিদেরটা জানো, C4 উদ্ভিদেরটা জানো, C4 উদ্ভিদেরটা জানো আমাকে, যে C4 উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ কোনটা, C4 উদ্ভিদের উদাহরণ কোনটা এটা একটু আমাকে জানাও। C4 উদ্ভিদেরটা আমাকে জানাও যে C4 উদ্ভিদের ক্ষেত্রে কোনটা সঠিক, C4 উদ্ভিদেরটা জানাও যে C4 উদ্ভিদ, C4 উদ্ভিদের উদাহরণ কোনটা, C4 উদ্ভিদের উদাহরণ কোনটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে C4 উদ্ভিদের উদাহরণ কোনটা। আমরা দ্রুত দ্রুত এমসিকিউ কিন্তু সলভ করব, ওকে। আচ্ছা, তো দেখো ভাই C4 উদ্ভিদের কথা বলা হয়েছে যে C4 উদ্ভিদের উদাহরণ কোনটা, সো এটা মনে রাখার একটা ট্রিক্স আছে আর কি, আমরা তোমার সেটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো ভাই এটা মনে রাখবা হচ্ছে ভাই ভুঁই ক্রাশ, ঠিক আছে, ভুঁই ক্রাশ, কি মনে রাখবা ভাইয়া, ভুঁই ক্রাশ, সবাই কমেন্ট করবা ভুঁই ক্রাশ, ঠিক আছে, ভুঁই ক্রাশ। ভুঁই ক্রাশতে কি হলো, ভূতে ভাইয়া ভুট্টা, ভূতে কি ভুট্টা, ইতে কি ভাইয়া ইক্ষু, ইতে কি ভাইয়া ইক্ষু, আর শতে কি ভাইয়া সারগাম, শতে কি সারগাম, ভুঁই ক্রাশ, ঠিক আছে, ভুঁই ক্রাশ দিয়ে মনে রাখবা যে ভুট্টা, ইক্ষু, সারগাম, আর এটা কি ক্রাপ ঘাস, আর এটা কি ক্রাতে হচ্ছে ক্রাপ ঘাস, এটা মেইনলি হচ্ছে তোমার এনএডিপি ম্যালি, মানে তোমার হচ্ছে ভুঁই ক্রাশ মেইনলি কার এক্সাম্পল, এই C4 উদ্ভিদের এক্সাম্পল কোনটা ভাইয়া, ভুঁই ক্রাশ, বুঝছো। ঠিক আছে, ভুঁই ক্রাশ কি মনে রাখবা ভাইয়া, ঠিক আছে, ভুট্টা, ইক্ষু, ক্রাপ ঘাস, আর শতে কি ভাইয়া, শতে সারগাম, শতে কি ভাইয়া সারগাম, ভুট্টা, ইক্ষু আর সারগাম, এটা কার উদাহরণ, C4 উদ্ভিদের উদাহরণ, ভুঁই ক্রাশ, সবাই মনে করবা কি ভুঁই ক্রাশ। এরপর ভাই 10 নাম্বার, নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব নয়, মানে কারা নাইট্রোজেন, স্যার ও সরি শোনো না, 10 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব নয়, নিচের কোনটা নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব নয়, নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব নয়, দেখি তোমাদের অ্যান্সার গুলো পড়ি। আচ্ছা হ্যাঁ, এ এ আচ্ছা হ্যাঁ, তো ভাই এটা মনে রাখবা কোনটা, অ্যাগ্রোব্যাকটেরিয়াম হচ্ছে কি তোমার নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব নয়, কোনটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম। আচ্ছা, প্রতিরক্ষামূলক প্রোটিন কোনটা, নিচের কোনটাকে প্রতিরক্ষামূলক প্রোটিন বলা হয়, এটা তোমাদের সবারই পারার কথা যে ইন্টারফেরনকে কি বলা হয়, প্রতিরক্ষামূলক প্রোটিন বলা হয়, ঠিক আছে, প্রতিরক্ষামূলক প্রোটিন কোনটাকে বলা হয়, বা ইন্টারফেরনকে বলা হয়, বাকিগুলা প্রতিরক্ষামূলক না, এটা তোমরা সবাই জানো, এটা 10 অধ্যায় দিয়ে আসছে, জুওলজি চ্যাপ্টার 10 থেকে আসছে, বা এটা ইয়াতেও আছে, বোটানি চ্যাপ্টার 11এও আছে আর কি, এটা খুবই সহজ, এটা খুব একটা প্যারা নাই, ওকে ওকে। একটু 15 নম্বর স্লাইডে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর সবাই 12 নম্বর কোশ্চেন আনসার দাও যে নিষেকের পর প্রতিটি গর্ভাশয় বিকশিত হয় পরিণত হয় একটি কিসে, নিষেকের পর গর্ভাশয় বিকশিত হয় পরিণত হয় কিসে, বলো সবাই। পরে 12 নম্বর কোশ্চেন আনসার দাও তো যে গর্ভাশয় বিকশিত হয় পরিণত হয় একটি কিসে, গর্ভাশয় থেকে কিসে পরিণত হয়, সবাই 12 নম্বর কোশ্চেন আনসার দাও যে 12 আনসার কোনটা হবে, 12, সবাই 12 নম্বর কোশ্চেন আনসার দাও তো যে 12 আনসার কোনটা হবে। আচ্ছা 12 নম্বর কোশ্চেন আনসার দাও যে 12 আনসার কোনটা হবে, যে 12 গর্ভাশয় কিসে পরিণত হয় বলো তো, গর্ভাশয় গর্ভাশয় কিসে পরিণত হয় একটু আমাকে কমেন্ট করে জানাও, 12 নম্বর কোশ্চেন আনসার সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। 12C, আচ্ছা 12C, আচ্ছা দেখো ভাইয়া, আচ্ছা গর্ভাশয়, আচ্ছা 12C, আচ্ছা বাকিরা আনসার দাও দেখি। আচ্ছা তো ভাইয়া মনে রাখবা গর্ভাশয় যেটা আছে না, এই যে গর্ভাশয়, দেখো গর্ভাশয় কি থাকে বলতো, এই যে আমরা যে দেখি যে গর্ভাশয় কি থাকে, তুমি মনে করো যখন জন্মগ্রহণ করছো তুমি ফার্স্টে কোথায় ছিলা ভাই, গর্ভাশয় ছিলা, তো গর্ভাশয়ের পরবর্তীতে তো তুমি কি হইছো, জন্মগ্রহণ করছো, তাই না, একইভাবে ফলও কি হয় বলতো, ফার্স্টে উদ্ভিদের গর্ভাশয় থাকে, পরবর্তীতে তুমি এটা কি বলো বলতো, ওইটা যেমন মানুষের যেমন বাচ্চা হয় গর্ভাশয়, মানে
গাছ টাছ ওদের কি হয় বলতো, ফল হয়, তাই না? সো ওই গর্ভাশয়টা পরবর্তীতে কিসে পরিণত হয় ভাইয়া? ফলে পরিণত হয়, ঠিক আছে? গর্ভাশয় কিসে পরিণত হইলো ভাইয়া? ফলে পরিণত হইলো। আচ্ছা আরেকটা জিনিস বলি, আমাদের কিন্তু এই যে অল ইন ওয়ান রিয়েস্টার 2.0 কোর্সের লঞ্চিং আজকে সন্ধ্যায় হয়েছে আর কি। সো তোমরা যারা ভর্তি হতে চাও এখনই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে নক দাও, অথবা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে আর কি, বুঝছো? আমাদের অলরেডি এই অল ইন ওয়ান কোর্সে তোমাদের কিন্তু সব কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ। বাকি যে সকল ভার্সিটি আছে আরইউ, তারপরে সাস্ট অলরেডি শেষ হয়ে গেছে, কুমিল্লা আছে, তারপরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আছে। সো মেইন অনেক এক্সাম কিন্তু বাকি, গুচ্ছ আছে, তারপরে এগ্রি আছে, অনেক ইউনিভার্সিটি আছে, সব কিন্তু ইনশাল্লাহ কভার করে দেওয়া হবে। সো যারা এখন আমাদের কোর্সে এনরোল করো নাই, মাত্র আজকে লঞ্চিং হলো, সবাই দ্রুত এনরোল করে ফেলো আর কি। যারা 1 তারিখের মধ্যে ভর্তি হবা তাদের জন্য আমরা 800 টাকা ডিসকাউন্ট রাখছি, ঠিক আছে? 800 টাকা ডিসকাউন্ট, ওকে? সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, ওকে? আচ্ছা এরপর ভাই কি বলা হয়েছে, জবা ফুলে কোন ধরনের অম্লবিন্যাস দেখতে পাওয়া যায়? জবা ফুলে কোন ধরনের অম্লবিন্যাস দেখতে পাওয়া যায়, ঠিক আছে? জবা ফুলে বলো, জবা ফুলে কোন ধরনের অম্লবিন্যাস দেখতে পাওয়া যায়? এটা ভাই মালবেসি গোত্রের বৈশিষ্ট্য। মালবেসি গোত্রের বৈশিষ্ট্য কি? অক্ষীয়, ঠিক আছে? অম্লবিন্যাস কেমন হয় ভাইয়া? অক্ষীয়। জবা ফুলে অম্লবিন্যাস কেমন ভাইয়া? অক্ষীয়। এটা কিন্তু আর কিছু বলার নাই আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে অক্ষীয়, তাহলে জবা ফুলে কোন ধরনের অম্লবিন্যাস দেখতে পাওয়া যায় ভাইয়া? তোমার অক্ষীয় অম্লবিন্যাস দেখতে পাওয়া যায় আর কি, ঠিক আছে? আচ্ছা তারপরে ভাইয়া একটা জিনিস মনে রাখবা, স স বউ জবা, ঠিক আছে? এটাও মাথায় রাখবা। সবাই আমার সাথে কমেন্ট করবো ভাইয়া, স স বউ জবা, স স বউ জবা। সতে কি ভাইয়া? সতে সম্পূর্ণ পুষ্প, সম্পূর্ণ পুষ্পকে জবা। সতে কি ভাইয়া? সমাঙ্গ পুষ্পকে জবা, সম্পূর্ণ পুষ্প জবা, সমাঙ্গ পুষ্প জবা। বতে ভাইয়া কি? বহু প্রতিসম জবা। উতে কি ভাইয়া? উভলিঙ্গ পুষ্পকে জবা। তাহলে কি মনে রাখবা ভাইয়া? স স বউ জবা, স স বউ জবা। কমেন্ট করবা সবাই। সতে কি? সমাঙ্গ পুষ্প জবা, সতে সম্পূর্ণ পুষ্প জবা। বতে ভেয়া বহু প্রতিসম ফুল বললেও কে জবা। উতে ভেয়া উভলিঙ্গ পুষ্প বললেও কে ভেয়া? জবা। তাহলে স স বউ জবা, এটা একটু সবাই কমেন্ট করবা। স স বউ জবা, কমেন্ট করো সবাই, স স বউ জবা। আচ্ছা 14 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে ভাইয়া? কোষের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষ করে? প্রোটিন সংশ্লেষ করে কি? বলো, তোমরাই বলো। এটা তোমাদের পারা উচিত, এটা না পারলে আসলে তোমাদের পরীক্ষায় দিতে যাওয়া উচিত না। এটা সব থেকে সহজ কোশ্চেন হচ্ছে এইটা, যে কোন কোষাঙ্গাণুটি ভাই প্রোটিন সংশ্লেষ করে? বলো, কোন কোষাঙ্গাণুটি ভাই প্রোটিন সংশ্লেষ করে? এটা সবার পারা উচিত, এটা আমার মনে হয়। কোন কোষাঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষ করে? 14 নম্বর কোশ্চেন আনসার দাও, যে কোন কোষাঙ্গাণুটি ভাই প্রোটিন সংশ্লেষ করে? স স বউ জবা, অরুবা তাসলিম কমেন্ট করছে, ওকে। বাকিরাও কমেন্ট করো দেখি। আচ্ছা দেখো ভাই, প্রোটিন সংশ্লেষ করে কি? এটা সবাই জানো যে রাইবোসোম, ঠিক আছে? এটা কিন্তু আমার আর বলার কিছু নাই, এটা সবাই জানো যে রাইবোসোম প্রোটিন সংশ্লেষ করে। তাহলে ভাই কোন অঙ্গাণুটি ভাই প্রোটিন সংশ্লেষ করে ভাইয়া? রাইবোসোম প্রোটিন সংশ্লেষ করে। আচ্ছা এবার ভাই মাস্টার মলিকিউল কি বলা হয়েছে ভাই? মাস্টার মলিকিউল নামে পরিচিত কোনটা? বাপরে, মাস্টার মলিকিউল কাকে আমরা মাস্টার মলিকিউল বলবো? বলো, মাস্টার মলিকিউল নামে পরিচিত কোনটা? কাকে আমরা মাস্টার মলিকিউল বলি? বলো। নাবিলা কমেন্ট করছে স স বউ জবা, ওকে। বাকিরাও দেখি কমেন্ট করো। আচ্ছা সবাই এরপরে 15 নম্বর কোশ্চেন আনসার দাও, যদি এটা আনসার দেওয়া হয়ে থাকে 15 নম্বর কোশ্চেন আনসার দাও, যে 15 আনসার কোনটা হবে? 15 15 এ, 15 এ। আচ্ছা দেখি কে কমেন্ট করছো। এমএমপিএল কমেন্ট করছো 15 এ। নুসা জাহান নূপুর কমেন্ট করছো 15 এ। আচ্ছা ওকে। সো দেখো ভাই, মাস্টার মলিকিউল কাকে বলা হয় ভাই? মাস্টার মলিকিউল কাকে বলা হয়? মাস্টার মলিকিউল, ওকে। তো ভাই মাস্টার কাকে বলা হবে ভাই? ডিএনএ কে। ডিএনএ বাদে আর কেউ মাস্টার নাই, বুঝছো? সবার মাস্টার কে ভাই? ডিএনএ, ঠিক আছে? সবার মাস্টার কে ডিএনএ। মানে তোমার সাথে আরেকজনের যে পার্থক্য করা হয়, সেটা কিভাবে পার্থক্য করা হয় ভাই? ডিএনএ টেস্ট করে। যে তুমি যে আসলেই মনে করো অনেক সময় কি হয়েছে, তুমি মনে করো আগুনে পুড়ে গেছো বা তোমাকে চিনতে পারা যাচ্ছে না, তো সেক্ষেত্রে কি করা হয় ভাই? ডিএনএ এর মাধ্যমে কিন্তু তোমাকে শনাক্ত করা হয়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। সো আলটিমেটলি কাউকে স্পেসিফিক শনাক্ত করতে গেলে কি করা লাগবে? ডিএনএ মাধ্যমে শনাক্ত করা লাগবে। এই জন্য বলে এটা সব কিছুর মাস্টার, ঠিক আছে? সব কিছুর মাস্টার, বুঝছো? ডিএনএ দিয়ে যে কোনো মানুষকে কি করা যায়? আইডেন্টিফাই করা যায়। এই জন্য ডিএনএ কে কি বলা হবে? মাস্টার মলিকিউল বলা হবে। আশা করি এরপর থেকে ভুল হবে না, মানে ডিএনএ সব কিছুর মাস্টার। এরপর ভাই 16 নাম্বার, ডিএনএ থেকে এমআরএনএ। ডিএনএ থেকে কি তৈরি করতেছি ভাই? এমআরএনএ। এটা গতদিন আমি একটা এমসিকিউ তে সলভ করাইছিলাম। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে?
ডিএনএ থেকে এমআরএনএ, ভাইয়া ডিএনএ হচ্ছে মনে হয় বড় বা ভালো, এখানে এরএনএ মানে কি খারাপ, তো ডিএনএ থেকে এরএনএ, তুমি মনে করো ডিএনএ থেকে ডিএনএ মনে করো এরকম বড়, আরএনএ মনে করো এরকম ছোট, তো ডিএনএ থেকে যখন আরএনএ তোমার বানাইতে হবে তখন কি করতে হবে, ক্রপ করতে হবে, কি করতে হবে, ক্রপ করতে হবে, ঠিক আছে, কি করতে হবে, ক্রপ করতে হবে, মানে কাটতে হবে, ওই যে ছবি ক্রপ করো না, ছবি ক্রপ করে কি করো, ওই যে একটু রাখো না ছবি ক্রপ, তো ক্রপ দিয়ে মনে রাখবে ট্রান্সক্রিপশন না বলে ট্রান্সক্রপ, কিন্তু ট্রান্সক্রিপশনে কি আছে ভাই, ক্রপ কথাটা আছে, কি আছে, ক্রপ কথাটা আছে, তাই না, তাহলে মনে রাখবে ট্রান্সক্রিপশনের কাজটা কি, ট্রান্সক্রিপশনের কাজ হচ্ছে ভাই ক্রপ করার কাজটা কে করে থাকে ভাইয়া, এই ট্রান্সক্রিপশন করে থাকে আর কি, ঠিক আছে, ট্রান্সক্রিপশন, এই যে ক্রপ করতেছে, কি ক্রপ করতেছে ভাইয়া, ডিএনএ থেকে ক্রপ করে আরএনএ বানাচ্ছে, তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে ভাইয়া, ট্রান্সক্রিপশন বলা হচ্ছে, কি বলা হচ্ছে ভাইয়া, ট্রান্সক্রিপশন। এবার ভাই হাইডাথোড, হাইডাথোড বিদ্যমান কোনটায় বলো, 17 নম্বর কোশ্চেন আনসার দাও যে হাইডাথোড বিদ্যমান কোথায়, হাইডাথোড বিদ্যমান কোথায় বলো, হাইডাথোড বিদ্যমান কোথায়, হাইডাথোড বিদ্যমান কোথায় বলো, হাইডাথোড। ক্লাস ডিউরেশন কতক্ষণ হতে পারে, বেশিক্ষণ হবে না, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো, এই যা পড়াবো ওই 10 ঘন্টার ক্লাস পড়ে তা হবে না, ঠিক আছে, তো ভালো মতো করো, ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে সেটা ইম্পর্টেন্ট না, ক্লাস করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নিচের কোনটায় হাইডাথোড বিদ্যমান, হাইডাথোড বিদ্যমান কোনটায়, সো ভাই এটা মনে রাখবা কি হবে, হাইডাথোড কিসে কিসে বিদ্যমান, তো ভাই মনে রাখবা ঘটক, ঠিক আছে, ঘটক, কি মনে রাখবা ভাইয়া, ঘটক, সবাই আমার সাথে কমেন্ট করো ঘটক, সবাই কমেন্ট করো কি ভাইয়া, ঘটক, সবাই কমেন্ট করো ঘটক। ঘতে কি ভাই ঘাস, ঘতে কি ঘাস, টতে কি ভাই টমেটো, আর কতে কি ভাই কচু, তাহলে হাইডাথোড কার থাকে ভাইয়া, ঘটকের থাকে, ওই যে ঘটক যারা কি যে বিয়ের ঘটকালি করে না, তো তারা মনে হয় কি হাইডাথোড, তারা সবাই কি তাদের কাছে ঘটক না বলে কি বলবা, হাইডাথোড বলবা, বুঝছো, কি বলবা, হাইডাথোড বলবা, কাদের বলবা, ঘটকদের বলবা, কেন ঘটক ভাইয়া, ঘতে ভাইয়া ঘেট কচু, টতে ভাইয়া টমেটো, আর কতে কি ভাইয়া, কতে কচু, ঠিক আছে, ঘাস, ঠিক আছে, ঘাস, টতে টমেটো, আর কতে কি কচু, ঘাস টমেটো কচু, ঘাস টমেটো কচু, ঠিক আছে, ঘাস টমেটো কচু, কি বললাম ভাই, ঘটক, ঘটক, তাহলে হাইডাথোড বিদ্যমান কোথায় ভাই, ঘাস কচু টমেটো, আছে কোনটা অপশনে, কচু আছে, অ্যান্সার কোনটা হবে, 17 অ্যান্সার হবে বি নাম্বার। 18 নাম্বার, এই যে এটা টুইস্ট আছে, আইসিজেডএন বলো, আইসিজেডএন এর পুনরূপ কোনটা, দেখি তোমরা কেমন পারো, আইসিজেডএন এর পুনরূপ কোনটা, সবাই 18 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, যে আইসিজেডএন কারে বলা হয়, ইন্টারন্যাশনাল সব জায়গায় কমন আছে, এখন কি ভাই কমিশন, কমিউনিটি, কর্পোরেশন নাকি কমিটি, তুমি এইটা পার্থক্য করতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে, তোমার বাকিটা পড়াই লাগবে না, ইন্টারন্যাশনাল সবারই সেম, সিতে কি কর্পোরেশন, কমিউনিটি, কমিশন নাকি কমিটি বলো, তো ভাই ইন্টারন্যাশনাল কিন্তু কমিশন নট কমিটি, ঠিক আছে, কমিশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে, তাহলে অ্যানসার কোনটা হবে, আইসিজেডএন এর পুনরূপ কোনটা হবে, 18 অ্যানসার হবে সি নাম্বারটা। 19 নাম্বার, ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস, একটা বইয়ের নাম আসছে চট্টগ্রাম, এটা কিন্তু জাবিতেও প্রচুর আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, যে এই গ্রন্থের রচয়িতাকে ওই মতবাদ কে দিছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, একই কাহিনী, সো যারা এই জিনিসগুলো পড়ছো তারা অবশ্যই এটা পড়া উচিত, যে ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস বইটির লেখক কে বলো, এটা লেখক কে বলো, দেখি এটা কে বলতে পারো, দেখি এটার অ্যান্সার কে বলতে পারো, এটার অ্যান্সার কত হবে বলো, 19 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা বলো, 19 নাম্বার কোশ্চেন, 19 এর সি, আচ্ছা একজন বলছে এটা পারি না, একজন বলছে 19 এর ডি, আচ্ছা এটা পারো না, আজকে ক্লাসটা করলে পারবা, যারা আজকে ক্লাস করে যাবা তারা ইনশাআল্লাহ 1 মার্কস কমন পাবা এখান থেকে। 19 এর অ্যান্সার কোনটা হবে বলো, এরকম মনে করো কিছু টুইস্ট জিনিস বা যেগুলো আসার মতো পরীক্ষা, এগুলাই কিন্তু আমাদের অল ইন ওয়ান কোর্সে পড়ানো হবে, তোমাকে অলরাউন্ডার বানায় দেওয়া হবে, বুঝতে পারছো, 19 এর সি, 19 এর সি, 19 এর সি, সবাই থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস বলতেছো সবাই, বুঝছো, আচ্ছা আচ্ছা দেখি থিওফ্রাস্টাস, বেশিরভাগই অ্যান্সার থিওফ্রাস্টাস, আচ্ছা তো ভাই এটার অ্যান্সার হবে কোনটা, আরমেন তাকতাজওয়ান, আরমেন তাকতাজওয়ান, ঠিক আছে, আরমেন তাকতাজওয়ান, ঠিক আছে, আরমেন এই যে তাকতাজওয়ান, ঠিক আছে, আরমেন তাকতাজওয়ান হচ্ছে এই যে ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস, এই বইটার লেখক। আর থিওফ্রাস্টাস তো ভাইয়া কি জনক বলতো, উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিওফ্রাস্টাসকে, উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা থিওফ্রাস্টাস, প্লাস হচ্ছে ইনকোয়ারি ইনটু প্লান্টসও লেখছে হচ্ছে কে থিওফ্রাস্টাস, বাট এই যে বইটা আছে এই যে ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস, এটা যদি বলে আরমেন তাকতাজওয়ান, আরমেন তাকতাজওয়ান, ঠিক আছে, নতুন নাম মুখস্থ রাখবা।
এরপর ভাইয়া পাটের আঁশ বলো, 20 নম্বর কোশ্চেন আনসার দাও। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু বলো, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু বলো, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? হ্যাঁ 19 এখন ডি হবে, ঠিক আছে। এরপর বলো ভাইয়া পাটের আঁশ কোন জাতীয় টিস্যু, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু বলো। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু একটু আমাকে কমেন্ট করে জানাও বলো। বলো পাটের আঁশ, পাটের আঁশ দেখি কি কি অ্যান্সার দিছো, দেখি কে কে কমেন্ট করছো। পাটের আঁশ, পাটের আঁশ, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু বলো। সরি ডি, আচ্ছা ঠিক আছে। বিশেষ সি, বিশেষ সি আসছে, বিশেষ ডিও আসছে, ও বাবা, বিশেষ সিও আসছে সমানে বিশেষ ডিও আসছে, বাপরে। আচ্ছা দেখি, পাটের আঁশ, ঠিক আছে। তো ভাইয়া পার্টের অ্যান্সার সি হবে না, পার্টের অ্যান্সার হবে ডি। এটা হচ্ছে একটা সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। কেমন ভাইয়া? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। পার্টেরাস কেমন ভাইয়া মনে রাখবা? সেকেন্ডারি, ঠিক আছে। পার্টেরাস কেমন ভাইয়া? সেকেন্ডারি। জাইলেম নাকি ফ্লোয়েম? সেকেন্ডারি কিন্তু দুইটাই আছে অপশনে, জাইলেমও আছে ফ্লোয়েম আছে, অনেক সেকেন্ডারি দেয় এটাই লাগাই দিবে। সেকেন্ডারি কিন্তু ভাইয়া ফ্লোয়েম টিস্যু। কেমন ভাইয়া? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুটা ভুল করবা না, ঠিক আছে। পার্টের আঁশ ফ্লোয়েম, পার্টের আঁশ ফ্লোয়েম, ঠিক আছে। মাথায় কানে যেন বাঁচে, পাটের আঁশ ফ্লোয়েম, পাটের আঁশ ফ্লোয়েম, ঠিক আছে। আচ্ছা বা এভাবে মনে রাখতে পারো, ওই যে পাট কি করে, ওই যে পানিতে ফেলে দেয় না, দেখবা যে ওই যে পাট, মনে রাখবা যাদের বাসা খুলনা, আমার বাসা খুলনায়, তো দেখবা যে অনেক ধরনের পাটের জুট মিল ছিল বা ইয়া ছিল, সো ওগুলা কিন্তু সব জাহাজে করে নিয়ে আসতো। তো অনেক সময় দেখবা যে নদীতে টদীতে পাট কিন্তু ফেলে রেখে দেয় বা ইয়া করতে দেয়, তাই না? সো ওগুলা কি হয়ে যায়, পানিতে কি হয়ে যায়, ফুলে যায় না, পাটগুলা কি হয়, পানিতে ফুলে যায়। তো ফুলে দিয়ে মনে রাখবা ফ্লোয়েম, ফুলে কি হয়ে যায়, ফ্লোয়েম হয়ে যায়, ফুলে ফ্লোয়েম, ঠিক আছে, ফুলে ফ্লোয়েম। তাহলে পার্টেরাস কোন জাতীয় টিস্যু? ফ্লোয়েম টিস্যু। জাইলেমের মধ্যে আশা করি আর ভুল হবে না। ফ্লোয়েম টিস্যু, পার্টেরাস কেমন? ফ্লোয়েম টিস্যু। ধান কোন প্রকৃতির ফল, ধান কোন প্রকৃতির ফল, ধান কোন প্রকৃতির ফল বলো। এটা ছোটবেলা দিয়ে পড়ে আসছো। ধান কোন প্রকৃতির ফল ভাই, ধান কোন প্রকৃতির ফল, এটা তোমাদের পারা উচিত। ধান কোন প্রকৃতির ফল বলো। তবে এটা কিন্তু সবাই জানো যে ধান ক্যারিওপসিস ফল। যেটাকে কি বলা হয় বলো তো, এটার বাংলা একটা নাম আছে, এটার বাংলা একটা নাম আছে, কি বলা হয়, এটা একটা অবিদারী ফল বলা হয়। কি বলা হয় ভাইয়া? একটা অবিদারী ফল, ঠিক আছে। একটা হচ্ছে কি বলা হয়, অবিদারী ফল, ঠিক আছে, অবিদারী ফল। তাহলে ধান কোন প্রকৃতির ফল ভাই? ধান হচ্ছে ক্যারিওপসিস, সহজ কথা, ঠিক আছে। ধান ক্যারি করে নিয়ে যায়, মানে ধান ক্যারি করে নিয়ে যায়, মাথায় ক্যারি করে নিয়ে যায় না, দেখবে যখন ধান হয় তখন কি মাথায় সব ক্যারি করে নিয়ে যায়। তো ক্যারি দিয়ে মনে রাখবে ভাই ক্যারিওপসিস, ঠিক আছে। ধান কি ভাইয়া? ক্যারিওপসিস। আশা করি ভুল হবে না। জেলিফিশ কোন পর্বভুক্ত প্রাণী, জেলিফিশ ভাইয়া কোন পর্বভুক্ত প্রাণী বলো তো, জেলিফিশ কোন পর্বভুক্ত প্রাণী? হাইড্রা যেই পর্বের প্রাণী, জেলিফিশও সেই পর্বের প্রাণী, ঠিক আছে। তো কোন পর্বের প্রাণী ভাই? সহজ হিসাব, নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে। জেলিফিশ কোন পর্বের প্রাণী ভাই? নিডারিয়া পর্বের প্রাণী, এটা পারা উচিত সবার, ওকে। আচ্ছা একটু এক মিনিট, ওকে একটা মিনিট অপেক্ষা করো তোমরা। ওকে একটা মিনিট, স্লাইডে একটু সমস্যা হয়েছে আর কি। ওকে প্যারা নাই, একটা মিনিট তোমরা দাঁড়াও। ওপেন, আচ্ছা একটু দাঁড়াও, তোমরা অপেক্ষা করো, আমি তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা তুমি একটা মিনিট অপেক্ষা করো, একটা মিনিট হয়ে গেছে। দেখি,
এটা একটু সমস্যা করছে আর কি, একটা মিনিট। এইটার সমস্যার কারণে হচ্ছে আমরা একটু লেট করছিলাম, আবার সে একই সমস্যা। আচ্ছা দাঁড়াও দেখি এটা আসে নাকি। হ্যাঁ আসছে। আইসিজেডএন হয়ে গেছে। ওকে, জেলিফিশ। ওকে, তো একটা মিনিট অপেক্ষা করো, আমরা হয়ে গেছে, 1 মিনিট, ডাউনলোডে একটু টাইম লাগতেছে। আচ্ছা বলো, তোমাদের ফাঁকে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু কমেন্ট করে জানাতে থাকো, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা একটু আবার একটা মিনিট অপেক্ষা করো, ডাউনলোড হয়ে গেলে ওপেন করে দিচ্ছি, একটা মিনিট ওয়েট। আসলে আজকে হচ্ছে নোট 3টা একটু ঝামেলা করছে আর কি। আচ্ছা বলো, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারো আর কি। তার মাঝখানে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে জবার যে একটা বলছিলাম, যে জবা কেমন বলো তো, সমাঙ্গ নাকি এক প্রতিসম নাকি বহু প্রতিসম, একটু জানাও তো আমাকে। যে জবা কেমন ফুল একটু জানাও তো, জবা কেমন, জবারটা একটু আমাকে জানাও যে জবা কেমন ধরনের ফুল। সমস্যা নেই। নোট এটা একটু এত ঝামেলা করলো। সমাঙ্গ, হ্যাঁ তিশারা কমেন্ট করছে সমাঙ্গ। আচ্ছা ওকে, ওপেন হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ, তোমরা যারা এতক্ষণ শেষ পর্যন্ত ছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ, থাকার জন্য। আগাইতে পারি তাইলে। ওকে, একটু দাঁড়াও তোমরা 1 মিনিট। আচ্ছা আমরা তাহলে এখন ওপেন করি। ওকে, আচ্ছা দেখি আমরা নিচের দিকে আগাই। কয় নম্বরে ছিলাম? সরি তোমাদের একটু মাঝখানে ডিস্টার্ব করার জন্য। এখন আমরা একটু আগাই, এবার সমস্যা হবে না আশা করি। নিচের কোন হাইটা ধরে এটা হয়ে গেছে, পাটের আঁশ, ধান হয়ে গেছে। ওকে, জেলিফিশ, হিমোসিল। আচ্ছা এরপর সবাই ভাই 23 নাম্বার কোশ্চেন আনসার দাও। 23 নাম্বার কোশ্চেনটা, হিমোসিল কোন প্রাণীতে দেখা যায়? বলো 23 নাম্বার কোশ্চেন আনসার দাও যে ভাইয়া হিমোসিল কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়। 23 নাম্বার কোশ্চেন আনসার দাও যে হিমোসিল কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়, হিমোসিল। আচ্ছা সরি তোমরা একটু ইয়া করলাম। হিমোসিল ভাইয়া কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে হিমোসিল কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়। হিমোসিল, হিমোলিম্ফ নাই কিন্তু হিমোসিল, হিমোসিল কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে হিমোসিল কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়। বলো 23 নাম্বার কোশ্চেন হিমোসিল, 23-এর এ। আচ্ছা আচ্ছা, তবে এই ঘাসফড়িং আমরা কিন্তু পড়ছি যে ঘাসফড়িং এর যে চ্যাপ্টারটা আছে, এদের যেই মানে তোমার রক্তপূর্ণ গহ্বর সেটাকে কি বলা হয়? হিমোলিম্ফ। ঠিক আছে, কি বলা হয়? হিমোলিম্ফ। ঠিক আছে, কি বলা হয়? হিমোলিম্ফ। আচ্ছা,
তো এদের যে তোমার ঘাসফড়িং যে রক্ত সংবহন তন্ত্র আছে এটাকে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাই? তিনটা ভাগে। একটা হচ্ছে হিমোসিল, একটা হচ্ছে বা হিমোলিম্ফ, আর একটা কি বলতো পৃষ্ঠীয় বাহিকা, ঠিক আছে, আরেকটা কি পৃষ্ঠীয় বাহিকা। তো এই তিনটা ভাগে ভাগ কাকে ভাগ করা যায় ভাইয়া? এই ঘাসফড়িংকে ভাগ করা যায়। তাহলে হিমোসিল কোন প্রাণীতে দেখা যায় ভাইয়া? ঘাসফড়িং এ দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপর আমরা 24 নম্বর কোশ্চেনটা যাই, যে 24 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? ইনসুলিন তোমার নিঃসরণকারী গ্রন্থির নাম জানতে চাওয়া হয়েছে। এরপর সবাই 24 নম্বর কোশ্চেনের আনসার দাও তো, যে ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? 24 নম্বর কোশ্চেনের আনসার দাও, যে ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? এটা একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও, ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম বলো। 24 নম্বর কোশ্চেনের আনসার দাও, যে ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? 24 নম্বর কোশ্চেনের আনসার দাও, ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন বলেছে ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম। তো ভাই এটা তো আমরা জানি, কি বলতো? গুই সাপ। কি হয়েছে? গুই সাপ। সবাই মনে রাখবা কি ভাইয়া? গুই সাপ, ঠিক আছে। গুই সাপে কি হলো ভাইয়া? গুই সাপে কি হলো? গ্লুকাগন, ইতে ইনসুলিন, সতে সোমাটোস্ট্যাটিন, আর পথে কি বলতো? পথে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, তাই না? সো গুই সাপ এটা আমরা কোথা থেকে নিঃসৃত হয়? আমরা জানি যে অগ্নাশয়ের তোমার 4টা কোষ আছে আর কি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 4টা কোষ আছে। সো আলফা, বিটা, ডেল্টা, ঠিক আছে। সো এই যে বিটা যে কোষটা আছে, এই বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়েছিল ভাইয়া? ইনসুলিন নিঃসৃত হয়েছিল। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে ভাইয়া? মেইনলি অগ্নাশয় থেকে। আমাদের কি হয় বলতো? অগ্নাশয় থেকে আমাদের কি নিঃসৃত হয়? তাহলে ভাই ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থি কোনটা ভাইয়া? অগ্নাশয়। মেইনলি কোনটা ভাইয়া? অগ্নাশয়। কোনটা মনে রাখবে ভাইয়া? 24 এর आंसर হবে বি নাম্বারটা, ঠিক আছে। 24 এর आंसर হবে বি নাম্বার। মানে তোমাকে এখানে আবার কনফিউশন আছে, যদি বলে ভাই নিঃসরণ কোথা থেকে হয় তাইলে বলবো ভাইয়া অগ্নাশয় থেকে। যদি বলতে ভাই কোথা থেকে খরিত হয় তাইলে বলবা তুমি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হচ্ছে খরিত হয়। যদি খরিত হয় কোথা থেকে বলে তাইলে বলবা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর যদি বলে কোথা থেকে নিঃসৃত হয় তাহলে কোথা থেকে নিঃসৃত হবে? মানে ক্ষরণ নিঃসরণ করে গ্রন্থির নাম কোনটা? এই অগ্নাশয় আর কি। গ্রন্থি বললে অগ্নাশয়। আর যদি বলে কোথা থেকে কি হয়? খরিত হয়, তাইলে হচ্ছে ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোষ থেকে খরিত হয় আর কি। সো কোশ্চেন বুঝে অ্যান্সার হবে আর কি। এরপর 25 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও, যে রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? সবাই এরপরে 25 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও, যে রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও, যে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে কার উপর? বলো সবাই 25 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, যে রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। অ্যান্টিজেন, বাফার, বলো কোনটার উপর নির্ভর করে? বলো রক্তের পিএইচ নির্ভর করে কোনটার উপর? ভাইয়া রক্তের পিএইচ নির্ভর করে ভাইয়া বাফারের উপর, বুঝছো? বাফার কম বেশি হলে রক্তের পিএইচ কম বেশি করবে। আচ্ছা বলো তো রক্তের বাফার কয়টা বলো তো? রক্তের বাফার কয়টা বলো তো? বাফার 25 বি। ওকে, আচ্ছা। এরপর ভাইয়া 26 নম্বর কোশ্চেনে আমরা আসি। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? 26 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? 26 নম্বর কোশ্চেন আনসার দাও, যে আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? কারা? ট্রিপসিন, মল্টেজ, সুক্রেজ নাকি লাইপেজ? আমিষ পরিপাক করবে কোনটা? আমিষ পরিপাক করবে কোনটা? তো ভাই মনে রাখবা ট্রিপসিন, আমিষে যদি সিন থাকে বেশিরভাগ সবগুলাই কি হয়? আমিষ পরিপাককারী এনজাইম হয়। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ঠিক আছে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন এর সবাই কি হয় বলো তো? আমিষ পরিপাককারী এনজাইম হয়, তাই না? ট্রিপসিন, কাইমোট্রিপসিন এর সবাই কি? ট্রিপসিন, আমিষে যদি সিন থাকে বেশিরভাগই সব কি হবে ভাইয়া? আমিষ পরিপাককারী এনজাইম হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে কোনটা? আমিষ পরিপাককারী এনজাইম কোনটা ভাইয়া? ট্রিপসিন। ট্রিপসিন কেমন ভাইয়া? আমিষ পরিপাককারী এনজাইম। আচ্ছা, এরপরে 27 নাম্বারটা, প্রোটিন সংশ্লেষের জন্য নিচের কোনটি প্রযোজ্য? বাপরে, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন আছে। 27 নাম্বারটা বলো, যে প্রোটিন সংশ্লেষের জন্য নিচের কোনটা প্রয়োজন?
খুবই সহজ, এত প্যাচের মধ্যে যাবা না, সহজ হিসাবে যাবা যে প্রোটিন সংশ্লেষ করে কি ভাই, রাইবোসোম করে। রাইবোসোম কোথায় আছে ভাই, অপশন একটাতেই আছে, পরে কি আছে না আছে আমার তো দেখার দরকার নাই। আর প্রোটিন কে সংশ্লেষ করে, রাইবোসোম করে। মাইটোকন্ড্রিয়া করবে না, ক্লোরোপ্লাস্ট হবে না, আইসোজাইম এইসব হবে না। কোনটা হবে, রাইবোসোম আছে অপশনে, অ্যান্সার ওরে দিয়ে চোখ বন্ধ করে দেখাই দিবা, 27 এর অ্যান্সার এ। আর তোমার এত দেখা লাগবে না। ওকে, এরপর 28 নাম্বার কি বলা হয়েছে, ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? কি বলা হয়েছে ভাইয়া, ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে বলো, ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এনজাইম কি? সবাই 28 নম্বর কোশ্চেন আনসার দাও তো। ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা, এটা একটু আমাকে জানাও। ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়াস, পলিমারেজ, অ্যামাইলেজ, ফসফোরাইলেজ। ঠিক আছে, ডিএনএ প্রতিলিপন করা লাগবে, বুঝছো, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা লাগবে। তো এখানে বলা হয়েছে ডিএনএ থেকে যখন তুমি ডিএনএ বানাবা তখন তোমার অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা লাগবে? বলো দেখি, তোমরা অ্যান্সার দাও। আচ্ছা, তো ভাই মনে রাখ ভাই, ডিএনএ থেকে ডিএনএ কি করতেছো, প্রতিলিপন করতেছো না। সো দেখবে একটা ডিএনএ থেকে অনেক ডিএনএ করতেছো, তার মানে কি, ওই যে পলি মানে কি বলতো, যে একটা থেকে কি ইথিলিন, ইথিলিনের থেকে পলিথিন, পলিথিন মানে পলিথিন মানে কি, পলিথিন না, মানে কি অনেকগুলা ইথিন একসাথে হয়েছে। সো একইভাবে বলবে ভাই ডিএনএ যখন কি হয় তোমার প্রতিলিপন হয় না, তখন অনেকগুলা হয়, বুঝছো, পলি হয়, তখন কি হয়, অনেকগুলা হয়। সো মনে রাখবে এই জন্য কোন এনজাইমটা তোমার বাধ্যতামূলক লাগবে না, এই পলিমারেজ নামে যে এনজাইমটা আছে এইটা তোমার অত্যাবশ্যকীয়। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কোনটা ভাইয়া, এই পলিমারেজ এনজাইমটা। ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে কি প প প্রতিলিপন পলিমারেজ, প্রতিলিপন পলিমারেজ। ঠিক আছে, এটা যাতে আর ভুল না হয়। এরপর ভাই কি বলা হয়েছে, টেরিসের গ্যামেটোফাইটকে কি বলা হয়? টেরিসের গ্যামেটোফাইটকে কি বলা হয়? টেরিসের গ্যামেটোফাইটকে কি বলা হয়? গ্যামিটোফোর, এস্টোমিয়াম, প্রোথ্যালাস, প্রোটোনেমা। বলো টেরিসের গ্যামেটোফাইট। দেখি তোমার বোটানিতে তোমাদের কি অবস্থা, সবাই তো জুওলজি ভালোই পারো, বাট বোটানিতে যাই তোমাদের ইয়া হয়ে যায়। সো ভাই বলো যে টেরিসের গ্যামেটোফাইটকে কি বলা হয়? টেরিসের গ্যামেটোফাইটকে কি বলা হয়? গ্যামিটোফোর, এস্টোমিয়াম, প্রোথ্যালাস, প্রোটোনেমা। বলো। টেরিসের গ্যামেটোফাইটকে কি বলা হয়? বলো। এটা কিন্তু তোমাদের একটা কমন কোশ্চেন ভাইয়া, প্রোথ্যালাস নিয়ে কিছু কোশ্চেন আসলেই মনে রাখবা টেরিসের গ্যামেটোফাইটকে কি বলা হয় ভাইয়া? প্রোথ্যালাস। টেরিসের গ্যামেটোফাইটকে কি বলা হয় ভাইয়া? প্রোথ্যালাস। প্রোথ্যালাস, টেরিসের গ্যামেটোফাইটকে কি বলা হয়? প্রোথ্যালাস। এটা তোমাদের কমন একটা কোশ্চেন। 30 নাম্বার, প্লাজমিড কে আবিষ্কার করেন? কি বলা হয়েছে ভাইয়া? প্লাজমিড। প্লাজমিড যেটা আছে এটা কে আবিষ্কার করছে? বাপরে, এটা কিন্তু পারা উচিত, প্লাজমিড কিন্তু তোমাদের জানা উচিত যে প্লাজমিড আবিষ্কার করে, প্লাজমিড সম্পর্কে এত পড়াশোনা, তো প্লাজমিড আবিষ্কার করছে এটাও তোমাদের জানতে হবে। সো প্লাজমিড কে আবিষ্কার করেন? বলো প্লাজমিড কে আবিষ্কার করছে? বলো প্লাজমিড কে আবিষ্কার করছে? প্লাজমিড কে আবিষ্কার করছে? বলো। প্লাজমিড, বুঝছো, প্লাজমিড। ঠিক আছে, প্লাজমিড কি করছে ভাই? প্লাজমিড ওই যে কি করে, ভেক্টর হিসেবে কাজ করে না? তো এই প্লাজমিড যেটা আছে, তো এটা কি করছে বলো তো? এটা হচ্ছে তোমার বাহক হিসেবে কাজ করে। সো এটা কি করতে হবে তোমাকে? এটা কি করতে হবে? বহন করে নিয়ে যেতে হবে। কিসে করে বহন করে নিয়ে যাবে? ব্যাগে করে নিয়ে যাবে। ঠিক আছে, তো এই দেখো কি আছে, লেডার বার্গ, এই দেখো ব্যাগ, ব্যাগ বার্গ না বলে বলবা ব্যাগ। ঠিক আছে, লেডার ব্যাগ। ঠিক আছে, তো বলবা ব্যাগ দিয়ে মনে রাখবে প্লাজমিড কি আবিষ্কার করছে ভাইয়া? এই লেডার বার্গ আবিষ্কার করছে কি? প্লাজমিড। কি আবিষ্কার করছে ভাইয়া? লেডার বার্গ, লেডার বার্গ। ঠিক আছে, বার্গ। ওকে, আচ্ছা। এরপরে 31 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে? 31, টিকা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে? এটা দেখি, এটা অনেকটা কনফিউশন বাদ, আমি জানি এটা খুবই সহজ, বাট এটা তাও অনেকে ভুল করবে। জৈব প্রযুক্তি, টিস্যু কালচার, কোনটা? জৈব প্রযুক্তি এই টিস্যু কালচার, এই দুটার মধ্যে কনফিউশন বাঁধবে। টিকা উৎপাদন করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? টিকা উৎপাদন করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? টিকা
টিকা ভাই উৎপাদন করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? টিকা, ঠিক আছে, টিকা ভ্যাকসিন এগুলো কোন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়? এটা কিন্তু খুবই সহজ। টিকা কোন ইয়ার মাধ্যমে উৎপাদন করা হয়? টিকা। এটা মনে যাচ্ছে যে জৈব প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে, বায়োটেকনোলজির মাধ্যমে কি উৎপাদন করা হয়? তোমার টিকা উৎপাদন করা হয়। কোথায়? জৈব প্রযুক্তি। টিস্যু কালচার কিন্তু না, এটা যারা বেসিক যাদের ক্লিয়ার আছে টিস্যু কালচার কে জৈব প্রযুক্তি কি, তারা এটা নিয়ে পারবে, ঠিক আছে। তো টিস্যু কালচার না, এটা হচ্ছে টিকা উৎপাদন করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? জৈব প্রযুক্তির মাধ্যমে। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা 33 নাম্বার কি বলা হয়েছে? 33 নাম্বার যে লুপ অফ হেনরি শরীরের নিম্নলিখিত কোন অঙ্গের অংশ? লুপ অফ হেনরি, ঠিক আছে, লুপ অফ হেনরি। লুপ অফ হেনরি বা দেখতে কেমন? লুপ অফ হেনরি দেখতে ভাই ইউ আকৃতি, ঠিক আছে, কি আকৃতির ভাই? ইউ আকৃতি। সো এটা নিম্নের কোন অঙ্গের অংশ বলো? লুপ অফ হেনরি কোন অঙ্গের অংশ? কোন অঙ্গের অংশ বলো? লুপ অফ হেনরি কোন অঙ্গের অংশ? আর সবাই লাইভটা শেয়ার করে দাও, যারা যারা শেয়ার করবে তাদেরকে কিন্তু আজকে লেকচারের পিডিএফটা প্রোভাইড করা হবে, বা যারা শেয়ার করবে না তাদেরকে কিন্তু এটা দেওয়া হবে না। সো যারা এই লেকচারের পিডিএফটা নিতে চাও তারা অবশ্যই লাইভটা শেয়ার করবা, ওকে। সো বলো লুপ অফ হেনরি নিম্নলিখিত কোন অঙ্গের অংশ? বায়ো সবাই 33 নাম্বার করে, 33 এর সি আসতেছে, ওকে। আচ্ছা, তোমার এটা সহজ জিনিস ভাই, বৃক্ক, এটা পারা উচিত সবাই, এটা বোঝানোর কিছু নাই। তো লুপ অফ হেনরি বৃক্কতে দেখতে পাওয়া যায়। কিছু কোশ্চেন আছে একেবারে পানির মতো সহজ, ঠিক আছে, এটা সবাই পারবে। নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কি? অ্যালডোস্টেরন, অ্যানজিওটেনসিন, রেনিন নাকি ভেসোপ্রেসিন? কি বলছে? সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতেছে। কিসের মাত্রা ভাইয়া? সোডিয়ামের মাত্রা। সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতেছে কে বলো? সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতেছে কে? রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতেছে কে বলো? অ্যালডোস্টেরন, অ্যানজিওটেনসিন, রেনিন নাকি ভেসোপ্রেসিন? বলো। শেয়ার ডান। অরুপা তাসনিম কমেন্ট করছে কি পড়ে কেন এমডি মশিউর রহমান। আচ্ছা, বলো 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 সবাই বলো, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? অ্যালডোস্টেরন, অ্যানজিওটেনসিন, রেনিন নাকি ভেসোপ্রেসিন? বলো। কিন্তু এটা সহজ জিনিস, ঠিক আছে, এটা কিন্তু খুবই, যারা পারো এটা মানে খুব একটা প্যাচানো না, ডাইরেক্ট ইয়া করা যায়। তো এই অ্যালডোস্টেরন যেটা আছে এদের কাজটা কি ভাই? সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে মেইনলি? এই অ্যালডোস্টেরন যেটা আছে, ঠিক আছে। ভেসোপ্রেসিন তো বলা হয় কি এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা কি তোমার ওই যে মূত্রের ঘনত্ব বাড়ায় কমায়, মূত্রে পানির পরিমাণ হ্রাস বৃদ্ধি করে মূত্রের ঘনত্ব কমানো বাড়ানোর কাজটা করে হচ্ছে এই ভেসোপ্রেসিন, ঠিক আছে। তো এই অ্যালডোস্টেরন যেটা আছে এটার কাজটা কি? রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা, ওকে। আচ্ছা, এরপর 35 নাম্বার, মস্তিষ্কের বিকাশের জন্য কোনটি একান্ত প্রয়োজন? কি বলা হয়েছে? মস্তিষ্কের বিকাশ হওয়া লাগবে। তো মস্তিষ্কের বিকাশ, এই যে তোমার যে মস্তিষ্কের বিকাশ হচ্ছে না, এটা কেন হচ্ছে না? যে অনেকে দেখো না বাচ্চা থাকে যে বড় হয়ে গেছে 30-40 বছর বয়স, বাট তাও এখনো কি ম্যাচুরিটি লেভেল আসে নাই। তো তাদের বিকাশের কিসের অভাব আছে বলো তো? গ্লুকোজের অভাব, মল্টোজের অভাব, গ্যালাক্টোজের অভাব নাকি ল্যাকটোজের অভাব? বলো কিসের অভাব? তোমাদের মধ্যে অনেকে আছে যে তোমরা অনেকে হচ্ছে ট্র্যাপে পড়ে যাও বা ফ্যাসাদে পড়ে যাও, যে ভাইয়া বলছে যে এখান থেকে 100% কমন আসবে, মানে এখান থেকে 100% কমন আসবে, ঠিক আছে। তো এইসব ট্র্যাপে পড়ো না, ইমোশনাল ব্ল্যাকমেল, পরে দেবে যে কিছুই কমন পড়ে নাই, হুদাই টাইম নষ্ট। তো এইসব ট্র্যাপে পড়া যাবে না, ঠিক আছে। তো এই দেখলাম কিছুদিন আগে একজন জগন্নাথের সাজেশন দিচ্ছে, অথচ জগন্নাথের পরীক্ষা হয়েছে লাস্ট 5-7 বছর আগে, আমরা ফার্স্ট গুচ্ছ এক্সাম দিছি জগন্নাথের ইয়াতে। তো সে কি সুন্দর বলছে জগন্নাথে 100% কোশ্চেন লিক। তো এইগুলা কোনো ইয়া না, বুঝছো, এগুলোর মধ্যে যেও না। তোমরা ভালো মতো বই পড়ো, বেশি ক্লাস কম করো, বই বেশি পড়ো, এটা লাভ হবে। 2 ঘন্টা ক্লাস করবা, কম্প্যাক্ট ক্লাস করবা, ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন আসবে, বা এর মানে এই টপিকগুলো ভালো মতো পড়ে বই থেকে পড়বে, তাহলেই কিন্তু কমন চলে আসে। আর তোমরা যেটা করো 10 ঘন্টা ক্লাস করো, এগুলোর মধ্যে যেও না। ক্লাস করবা ভাইয়া একটা নির্দিষ্ট টাইমে, বাকি টাইমটা পড়ার উপর টাইম দেবা, বই বেশি পড়বা, এটা কাজে দিবে, ঠিক আছে। জ্ঞান বেশি আহরণ করতে হবে বই থেকে, বুঝছো। ভার্সিটিতে দেখবা যে এত এত মোটা মোটা বই, সো বই পড়া অভ্যাস করো, কাজে দিবে। খালি ক্লাসের প্রতি অ্যাডিক্টেড হওয়া যাবে না। মস্তিষ্কের বিকাশের জন্য ভাই কোনটি প্রয়োজন? এই যে তোমাদের মস্তিষ্কের বিকাশ দরকার, এটার জন্য ভাই কোনটা প্রয়োজন? এটার জন্য ভাই গ্যালাক্টোজ প্রয়োজন। কোনটা প্রয়োজন ভাই? গ্লুকোজ না, কিন্তু এটা অনেকে ভুল করে গ্লুকোজ দেখায়।
ভাইয়া মস্তিষ্কের খাবার কোনটা ভাইয়া? গ্যালাক্টোজ। বুঝছো? তাহলে তোমার মস্তিষ্কের বিকাশের জন্য কোনটা দরকার ভাইয়া? গ্যালাক্টোজ দরকার। ঠিক আছে, তো যাদের যাদের বিকাশ হয় নাই তাহলে বেশি বেশি গ্যালাক্টোজ খাবা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া 36 নম্বর কোশ্চেনটা, কোনটি বার্ড ফ্লু ভাইরাস? কোনটি বার্ড ফ্লু ভাইরাস বলো? কোনটি বার্ড ফ্লু ভাইরাস? 36 নম্বর কোশ্চেনের আনসার দাও যে কোনটা বার্ড ফ্লু ভাইরাস বলো। কোনটা বার্ড ফ্লু ভাইরাস বলো? কোনটা বার্ড ফ্লু ভাইরাস? বলো কোনটা হচ্ছে তোমার বার্ড ফ্লু ভাইরাস বলো। কি তোমাদের কমেন্ট গুলো একটু দেখি, অনেকক্ষণ কমেন্ট চেক করা হচ্ছে না। 36-এর এ, 36-এর এ, 36-এর এ। তো ভাইয়া মনে রাখবা বার্ড ফ্লু কোনটা ফ্লু ভাইয়া? বার্ড ফ্লু। কি ফ্লু? বার্ড ফ্লু। ঠিক আছে, সো একটা আছে বার্ড ফ্লু আর একটা কি আছে ভাইয়া? সোয়াইন ফ্লু। একটা আছে বার্ড ফ্লু আর একটা কি আছে ভাইয়া? সোয়াইন ফ্লু। বুঝতে পারছো? সো বার্ড ফ্লু যেটা আছে, বার্ড ফ্লু যেটা আছে, এটা মনে হয় একটা পাখির, পাখির কয়টা পা থাকে? মনে করো দুইটা পা থাকে, দুইটা ডানা থাকে, মানে ধরলাম তো চারটা থাকে টোটাল, তাই না? সো হাত পা মিলে কোড়াল করা থাকে দুইটা ডানা, ওটা তো একটা সমসংস্থ অঙ্গ, মানে হাত ডানা। ঠিক আছে, সো টোটাল চারটা থাকে হিসাবে, তাই না? মানুষ বলো, পাখি বলো, যাই বলো না, সবাই কি চারটা থাকে। সো ভাই এই যে H5 আছে না, 5 থেকে 1 বিয়োগ দিয়ে দিবা, তাহলে দেখবা ভাই 5 আর 1 মিলে কত হয়ে যাবে ভাই? 4 হয়ে যাবে। 5 থেকে একবার দিয়ে দিবা ভাই 4 হয়ে যাবে। তাহলে ভাই কত মনে রাখবা? H5N1। H1N1 না কিন্তু, H5N1। কি মনে রাখবা ভাইয়া? H5N1। H5N1 এটা হচ্ছে কি? বার্ড ফ্লু। বার্ড ফ্লু কোনটা ভাইয়া? H5N1। এটা কেউ ভুল করবে না, মনে রাখবা ওই যে পাখির চারটা পা, মানে দুইটা ডানা দুইটা পা থাকে, সব মিলে তো চারটা জিনিস, তাই না? তো ওই 5 থেকে 1 বিয়োগ দিবা, দেখবা 4 চলে আসছে। সেইভাবে মনে রাখবা। আচ্ছা, নিচের কোনটি মানুষের দন্ত সংকেত বলো? মানুষের দন্ত সংকেত কোনটা? মানুষের দন্ত সংকেত কোনটা? নিচের কোনটা মানুষের দন্ত সংকেত বলো? এই যে তোমার যে দাঁত আছে, দাঁতের দন্ত সংখ্যা জানতে হবে না, তোমার কয়টা কি দাঁত আছে, ইনসিজর কয়টা আছে, ক্যানাইন কয়টা আছে, প্রিমোলার কয়টা আছে, মোলার কয়টা আছে, এটা জানতে হবে না? সেটা খুবই সহজ ভাইয়া। I2C1P2M3 একবার পড়লেই মনে থাকে। I2C1P2M3। তাও যদি কারো মনে না থাকে তাহলে মনে রাখবে ICPM, তারপরে কত 2, তারপরে মনে রাখবে 1 2 3। ঠিক আছে, তাও সহজ। 2 1 2 3, মানে দুইটা ফার্স্টে বাদ দাও, তারপর 1 2 3। ঠিক আছে, I2C1P2M3 কোথায় আছে ভাইয়া? I2C1P2M3। আর কোথাও আছে? I2C1P2M2। না, এটাও হবে না। তাহলে কোনটা হবে ভাইয়া? মানুষের দন্ত সংকেত। অ্যান্সার হবে বি নাম্বারটা। 37 এর আনসার হবে বি নাম্বার। 38, এই যে 38 নাম্বারটা সবার পারা উচিত। বলো 38 আনসার কোনটা হবে? 38 বলো, 38 আনসার কোনটা হবে? 38টা আমি দেখবো, দেখি 38টা কে পারো। 38 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, যে 38 আনসার কোনটা হবে? 38 38 নাম্বার কোশ্চেন আনসার দাও, যে 38 আনসার কোনটা হবে বলো। বলো 38 নাম্বার কোশ্চেন আনসার কোনটা হবে? 38-এর এ, 38-এর ক, 38-এর ক। আচ্ছা দেখো, এটা কিন্তু আমি পড়াইছি, যখন পরিফেরার পর্বের বৈশিষ্ট্য পড়াইছি তখন বলেছে কিন্তু যে এদের দেহে কি থাকে, যে চুল যেমন স্পাইক করলে কি হয়, চুল স্পাইক করলে কেমন কাটার মতো থাকে না? তো এই যে স্পিকিউল দিয়ে মনে রাখতে বলছিলাম স্পাইক। ঠিক আছে, স্পিকিউল দিয়ে কি মনে রাখতে বলছিলাম? স্পাইক। ঠিক আছে, স্পিকিউল দিয়ে কি মনে রাখতে বলছিলাম ভাই? স্পাইক। স্পাইক মানে কি? এই যে পরিফেরা পর্বের দেহে দেখবা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? পরিফেরা পর্বের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা দেখতে পাওয়া যায়। তো এই কাটাগুলাকে কি বলা হয় ভাইয়া? কাটাগুলা দেখতে কিসের মতো? যে আমাদের চুল খাড়া করলে বা ইয়া করলে কি স্পাইক, স্পাইকও কি কাটার মতো না? তো সেটাতে মনে রাখাইছিলাম যে স্পাইক কার দেহে থাকবে ভাইয়া? তাইলে পরিফেরা পর্বের প্রাণীতে থাকবে হচ্ছে এই স্পাইক বা স্পিকিউলটা থাকবে আর কি। ওকে, এরপর ভাইয়া 39 নাম্বার, এনজাইনা কিসের ব্যথা? এনজাইনা কিসের ব্যথা বলো? এনজাইনা কিসের ব্যথা? এনজাইনা। ঠিক আছে, এনজাইনা কিসের ব্যথা? এনজাইনা বলো, এনজাইনা কিসের ব্যথা? বলো এনজাইনা কিসের ব্যথা? বলো এনজাইনা।
তো মনে রাখবা অ্যানজাইনা, ঠিক আছে, অ্যানজাইনা। তো মনে রাখবা এই যে যারা মনে করো এই যে মনে করো কোনো ঢাবিতে চান্স মিস করছো, জাহাঙ্গীরনগরও চান্স মিস করছো, সামনে যদি এই যেরকম ভালো মতো না পড়ো, এসব উল্টাপাল্টা ইয়ে কাজ করো, তাহলে কিন্তু এমনিও চান্স মিস করবে, তাই না? তো এই তোমার যে বুকে যে কষ্টটা, বুকে যে ব্যথাটা, এই ব্যথাটা কিন্তু কখনোই যাবে না, ঠিক আছে? তো মনে রাখবে যে বুকে ব্যথা কখনো কি হয় না বলো তো, যায় না। বুকে ব্যথা কি হয় না, কখনোই যায় না। তো মনে রাখবে এই যে যায় না, ঠিক আছে, যায় না, ঠিক আছে, যায় না, কি জানা ভাইয়া, তোমার যে বুকে যে ব্যথাটা আছে, চান্স না পাওয়ার যে ব্যথাটা আছে, বুকের মধ্যে যে ব্যথাটা আছে, এই ব্যথাটা কি হবে ভাইয়া, কখনোই যাবে না। তাহলে অ্যানজাইনা ভাইয়া কিসের ব্যথা, বুকের ব্যথা। কিসের ব্যথা যায় না কখনো, বুকের ব্যথা কখনো যায় না। তাহলে মনে রাখবে অ্যানজাইনা ভাইয়া কিসের ব্যথা, বুকের ব্যথা হচ্ছে অ্যানজাইনা। 40 নাম্বার, বাংলাদেশের জাতীয় পাখির নাম কোনটা? সবাই জানি দোয়েল, ঠিক আছে, সবাই কি জানি বাংলাদেশ জাতীয় পাখিকে দোয়েল, বাট দোয়েলের যে একটা বৈজ্ঞানিক নাম আছে এটা কে জানো দেখি, বলো। দোয়েলের বৈজ্ঞানিক নাম কি বলো, দোয়েলের বৈজ্ঞানিক নাম কি বলো, দোয়েলের বৈজ্ঞানিক নাম কি দেখি, কে কে বলো, দোয়েলের বৈজ্ঞানিক নাম কি? দোয়েলের বৈজ্ঞানিক নাম কি বলো? ওয়েটিং ফর এ সিগন্যাল, না আছে তো, বলো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের বৈজ্ঞানিক নাম কি বলো? 40-এর আনসার দাও তো, 40, 40-এর বি, কপসিকা সৌলারিস, ঠিক আছে, এটা সবারই পারা উচিত, কপসিকা সৌলারিস, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম, কপসিকা সৌলারিস। ওকে, এরপর 41 নাম্বার, ওটাইটিস, ওই যে ওটাইটিস মিডিয়া নামে একটা রোগ আছে, এটা কোথা দিয়ে আসছে বলো তো, এটা কোন রোগটা কোথায় হয়? ওটাইটিস মিডিয়া নামে যে রোগটা আছে, এটা কোথায় হয় বলো? ওটাইটিস ভাই কোন অঙ্গের রোগ? ওটাইটিস ভাই কোন অঙ্গের রোগ বলো তো? 41 নম্বর কোশ্চেন আনসার দাও তো, ওটাইটিস ভাই কোন অঙ্গের রোগ? ওটাইটিস মিডিয়া যেটা আছে, এটা কোথায় হয় তাহলে বলো? ওটাইটিস কোন অঙ্গের রোগ বলো, জানার কথা, নাকের, কানের, গলার, নাকি মাথার, কোথার বলো? 41-এ চলে আসি, 40 শেষ, 41। হুম, ওটাইটিস কিন্তু ভাই মধ্যকর্ণের সংক্রমণ যেটা হয়, এটাকে আমরা কিন্তু বলে ওটাইটিস মিডিয়া, ঠিক আছে? তাহলে ওটাইটিস ভাই কোন অঙ্গের রোগ ভাইয়া? কানের রোগ। এটা ছোটবেলার জিনিস ভাই, এটা সবাই পারে আর কি, যে মিনিমাম পড়ছে এইচএসসি ভালো মতো সেটা পারার কথা। আচ্ছা, এরপর ভাইয়া 42, উদ্ভিদের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রকাশিত হয় যে গ্রন্থে, বলো উদ্ভিদের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রকাশিত হয় যে গ্রন্থে, সেই গ্রন্থটার নাম জানতে চাওয়া হয়েছে। 42 নম্বর কোশ্চেন আনসার দাও তো দেখি, 42, সবাই দেখি 42 নম্বর কোশ্চেন আনসার দাও, যে উদ্ভিদের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রকাশিত হয় যে গ্রন্থে, সেই গ্রন্থের নাম কি বলো? দেখি কমেন্ট করো দ্রুত দ্রুত দ্রুত। 42 বি, 42 ডিও আসছে, আচ্ছা ডিও আসছে, বিও আসছে, বুঝলাম না। আচ্ছা এতই কি কঠিন বলো? তো ভাইয়া এটার আনসার বিও হবে না, এটার আনসার ডিও হবে না, কোনটায় হয় ভাইয়া? জেনেরা প্লান্টারাম। কোনটায় হয় ভাইয়া? জেনেরা প্লান্টারামে হয়। কোথায় হয়? জেনেরা প্লান্টারাম, ঠিক আছে। আচ্ছা, তো মনে রাখবা এই যে ইয়াটা আছে না, এটা মনে রাখবা ভাইয়া, জেনারা প্লান্টানাম, ঠিক আছে, জেনারা প্লান্টানাম। সবাই একটু নামটা কমেন্ট করো, জেনারা প্লান্টানাম, ঠিক আছে, জেনারা প্লান্টানাম, ঠিক আছে। এটা মনে রাখবা ভাইয়া ল্যাটিন ভাষায় রচিত, এটা ভাইয়া ল্যাটিন ভাষায় রচিত, বুঝছো? কোন ভাষায় রচিত ভাইয়া? ল্যাটিন ভাষায় রচিত। এবং এটার ভাইয়া 3টা খণ্ড আছে। কয়টা খণ্ড আছে ভাইয়া? 3টা খণ্ড আছে, ঠিক আছে। এটা ল্যাটিন ভাষায় রচিত, জেনেরা প্লান্টারাম, এটা হচ্ছে ল্যাটিন ভাষায় রচিত, এবং এটার খণ্ড কয়টা ভাইয়া? 3টা, বুঝছো? আশা করি আনসার 42 আনসার এ হবে, তোমরা আর কেউ ভুল করবা না। 43 নাম্বার, জৈব মুদ্রা কোনটা? এটা 9-10 পড়ে আসছো। জৈব মুদ্রা কোনটাকে বলা হয়? জৈব মুদ্রা কোনটাকে বলা হয় বলো? জৈব মুদ্রা কোনটাকে বলা হয় বলো? জৈব মুদ্রা কোনটাকে বলা হয় বলো? আমরা একেবারে ক্লাসে শেষ পর্যায়ে, সবাই লাস্ট পর্যন্ত থেকে যাবা।
বলো জৈব মুদ্রা কোনটাকে বলা হয়? আমরা শেষের দিকে একেবারে বলো জৈব মুদ্রা কোনটাকে বলা হয়? বলো জৈব মুদ্রা কোনটাকে বলা হয়? এটা ভাই সবাই জানো, এটিপি। ঠিক আছে, জৈব মুদ্রা ভাই কোনটাকে বলা হবে ভাই? এটিপি কে বলা হবে। কাকে বলা হবে ভাই? এটিপি। এটা সবাই জানো, জৈব মুদ্রা কাকে বলা হয় ভাই? এটিপি কে বলা হয়। ওকে, আচ্ছা এরপর ভাই 44 নাম্বার, কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কোনটা? কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কোনটা? কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কোনটা? সবাই একটু এটার অ্যান্সার দাও। কেলভিন চক্রে, তো এটা সবাই জানো ভাই, কেলভিন চক্রের প্রথম স্তর উৎপাদন হচ্ছে ভাই 3 পিজিএ। ঠিক আছে, 3 পিজিএ। 3 পিজিএ তে কি ভাই? 3 তে পি তে হচ্ছে ফসফো, জি তে গ্লিসারিক, এ তে অ্যাসিড। 3 পিজিএ। ঠিক আছে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কেলভিন চক্রে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে ভাই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর ভাই ব্লু বায়োটেকনোলজি। ব্লু বায়োটেকনোলজি কোনটাকে বলা হয়? বলো ব্লু বায়োটেকনোলজি কোনটাকে বলা হয়? বলো ব্লু বায়োটেকনোলজি কোনটাকে বলা হয়? ব্লু বায়োটেকনোলজি কোনটাকে বলা হয়? বলো। সবাই এরপরে 45 নম্বর কোশ্চেন আনসার দাও। আমরা কেউ লাস্ট পর্যায়ের দিকে আসছি। 45 নম্বর কোশ্চেন আনসার দাও। সবাই শেষ পর্যন্ত থাকো, শেষের দিকে এখানে একটা লাস্টে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, সবাই ভালো মতো থাকো। ওকে, তোমরা কিন্তু লাইভটা শেয়ার করতেছো না, এই যে শেষ সময় এসেও শেয়ার না করলে কিন্তু এই যে আজকে স্লাইডের পিডিএফটা দেবো না। ঠিক আছে, তো যারাই শেয়ার করবে তারাই পাবা। তো যারা এখনো শেয়ার করো নাই শেয়ার করে দিও, শেষ সময়ও শেয়ার করে দিও। ঠিক আছে, তোমাদের তো কোনো কিছু তোমাদের কাছে চাই নাই, জাস্ট বলছি শেয়ার করে দিতে, তো শেয়ারটা করে দাও। শেয়ার, তোমরা যে সকল গ্রুপে অ্যাড আসছো বা ইয়া আসো, ওকে অলমোস্ট এখনো 100 আসো। থ্যাংক ইউ তোমার লাস্ট পর্যন্ত ক্লাস করার জন্য। তোমরা এখানকার বেনিফিট ইনশাল্লাহ পেয়ে যাবে আর কি, যারা ক্লাসটা করতেছো আর কি। এখান থেকে অনেক কিছুই জানতে পারবা যেগুলো তোমাকে অ্যাডমিশনে কাজে দিবে। ওকে, তো থাকো আর কিছুক্ষণ, বেশিক্ষণ নাই আর, অল্প একটু আছে, তো থাকো। ওকে, আচ্ছা। তো দেখো ভাই কি বলা হয়েছে, ব্লু বায়োটেকনোলজি কোনটাকে বলা হয়? তো এটা কিন্তু বুঝাই যাচ্ছে, এটা যদি কেউ নাও জানে, যদি কমন সেন্সটা কাজে লাগায় তাইলেও হবে। তো ভাই ব্লু কোথায় থাকে বলো তো? ব্লু, যে ব্লু কি পানি না? ব্লু ওয়াটার, ব্লু কি পানি না? তো এটা কোথায় থাকে ভাইয়া? সমুদ্রে থাকে। বুঝাই যাচ্ছে সমুদ্র আছে। চিকিৎসা ক্ষেত্রে তো ভাইয়া রেড হোয়াইট। ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে ভাইয়া রেড হোয়াইটে দেখবা সাইন থাকে আর কি। ওকে, কৃষিক্ষেত্রে কোনটা হবে? কৃষিক্ষেত্রে হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি। ওকে, তো এটা পারা উচিত সবার। 45 আনসার হবে এই নাম্বারটা। ওকে, 46 নাম্বার, নিষেকের পর প্রতিটি ডিম্বক বিকশিত হয়ে পরিণত হয় কিসে? ডিম্বক। ঠিক আছে, কি ভাইয়া? ডিম্বক। ডিম্বক কিসে পরিণত হয় ভাই? ডিম্বক। ডিম্বক কিসে পরিণত হয় ভাইয়া? ডিম্বক কিসে পরিণত হয় বলো? ডিম্বক কিসে পরিণত হয় বলো? ডিম্বক কিসে পরিণত হয় ভাই? ডিম্বক বীজে পরিণত হয়। ঠিক আছে, ডিম্বকের ভাই লাস্টে মনে রাখবা কি আছে? ক আছে ভাই, কতে কি ভাই? কঠিন। কতে কি ভাই? কঠিন। তোমরা বীজও কি ভাই? অনেক কঠিন। ঠিক আছে, বীজও কি ভাই? অনেক কঠিন। ঠিক আছে, বীজ কি অনেক কঠিন না শক্ত না? মানে ডিম্বকে ক আছে, কতে কঠিন। কঠিন মানে কি হবে ভাই? ডিম্বক কিসে পরিণত হয় ভাই? বীজে পরিণত হয়। আচ্ছা, এরপর ভাই উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে? উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে? উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে বলো? উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে বলো? উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে? এটা পারা উচিত, এটা 9 অধ্যায় দিয়ে আসছে, বোটানি 9 অধ্যায় দিয়ে আসছে উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে। ঠিক আছে, বোটানি 9 অধ্যায় দিয়ে আসছে, এটা সবার পারা উচিত যে উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে বলো। উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে বলো? এটা ভাই সবাই জানে যে স্টিফেন হেলসকে কি বলা হয়? উদ্ভিদ সাহিত্যের জনক। ঠিক আছে, কে? স্টিফেন হেলস। স্টিফেন হেলসকে কি বলা হয়? উদ্ভিদ সাহিত্যের জনককে কি বলা হয়, মানে কাকে বলা হয়? স্টিফেন হেলস। কাকে? স্টিফেন হেলসকে কি বলা হয়? উদ্ভিদ সাহিত্যের জনক। একেবারে চ্যাপ্টার 9 এর বোর্ডে চ্যাপ্টার 9 এর ফার্স্ট লাইনের দিকে আছে, বুঝছো, ফার্স্ট পেজে আছে যে স্টিফেন হেলসকে উদ্ভিদ সাহিত্যের জনক। বাট এখানে যেটা ভুল হয়, শারীর তত্ত্বের জনক বললে একজন, উদ্ভিদ বিজ্ঞানের জনক বললে আরেকজন, প্রাণী বিজ্ঞানের জনক বললে আরেকজন আর কি। ঠিক আছে, তো শারীর তত্ত্ব বলছে নাকি উদ্ভিদ বিজ্ঞান বলছে, এটা একটু মাথায় রাখো। ওকে, আচ্ছা।
48 নাম্বার ভাইয়া সরোসিস। সরোসিস ধরনের ফলের উদাহরণ কোনটা? সরোসিস, বলো সরোসিস। সরোসিস কে? তো মনে হবে আমি কানা, ঠিক আছে, আমি কি কানা, আমার কি কোনো দুঃখ কষ্টে শেষ আছে যে আমি চোখে কিছু দেখতেই পাই না, এই এত সুন্দর দুনিয়া আমরা কিন্তু দেখতেই পাই না, তাই না? তো যারা সরো বা কানা, যারা কানা কানা মানে আমার মতো যারা কানা আছে, তারা কি যে চশমা খুলে নিলে কি তাদের দুঃখ কষ্টের কোনো শেষ থাকে? তো সরো মানে কি, সে অনেক কান্নাকাটি শুরু করে, সরো, তাই না? তো মনে হয় সরো কালা দেয়া, সরো মানে কি কানা। সরো মানে কি ভাই মনে রাখবা? কানা। সরো মানে কি ভাই? কানা, ঠিক আছে, কানা। কানা আমরা এভাবে লিখবো না, কানা আমরা লিখবো কিভাবে? কানা। কানা লিখবো কিভাবে? সরোসিস কি ভাই? কানা। তো কানা আমরা কিভাবে লিখবো? কানা, ঠিক আছে, কানা। কানা, সবাই আমার সাথে কমেন্ট করো, কানা। সরোসিস মানে কি ভাই? কানা। কাতে কি ভাই? কাঁঠাল, ঠিক আছে, কাতে কি ভাই? কাঁঠাল। আনাতে কি ভাই? আনারস। কানা কি ভাই? কাঁঠাল আর আনারস, ঠিক আছে, কাঁঠাল আর আনারস, ঠিক আছে, কাঁঠাল আর আনারস। কাতে কিন্তু আবার কলা কেউ বইলো না, ঠিক আছে, কাতে কি? কাঁঠাল। কানা, কাঁঠাল আর আনারস, কাঁঠাল আর কে? আনারস। কানা, কানারা কি ভাই? সরোসিস। সরোসিস ফলের উদাহরণ কোনটা হবে? কানা মানে কি? কাঁঠাল আর আনারস। সো কোনটা হবে ভাই? এই যে অপশন আনারস আছে, তার অ্যান্সার কোনটা হবে? আনারস। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। সো সবাই কানা কমেন্ট করতে বলছিলাম, দেখি কে কমেন্ট করছো, আর সবাই এরপরে 49 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিতে থাকো। কানা। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও কি হয়েছে ভাইয়া প্লিজ বলেন। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইনশাল্লাহ তোমরা অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে গেলে পেয়ে যাবে আর কি। আমাদের যে পেজটা আছে অ্যাডমিশন ওয়ারিয়র্স, এটা কিন্তু অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে গেলে দেখবা যে ক্লাস আছে, এবং কালকেও ইনশাল্লাহ নেওয়া হবে ফিজিক্স বা ম্যাথের একটা ক্লাস নেওয়া হবে। এই যে অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে গেলেই পেয়ে যাবে আর কি। ওকে, ওকে, আশা করি ক্লিয়ার। তোমরা দুইটা পেজে যে কোনো একটা পেজে গেলে, মানে অ্যাডমিশন পেজে গেলে পেয়ে যাবে আর কি। ডাবল ডাবল করে ক্লাস চলতেছে, কিছু ক্লাস এখানে চলতেছে, কিছু ক্লাস ওখানেও চলতেছে। সো দুইটা পেজে পেয়ে যাবা। ওকে, ইনশাল্লাহ ক্লাস দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, ওকে, তো যেখানে ছিলাম আর কি, অনেকে জয়গুলি পেজে দেখতেছো তাদেরকে বললাম। ওকে, যারা অ্যাডমিশন পেজে দেখতেছো তারা তো জানোই। ওকে, ওকে, আচ্ছা, সো যেটা কমেন্ট করতে বলছিলাম, কানা। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ ফিজিক্স হয়ে গেছে, ফিজিক্স হয়ে গেছে, ম্যাথও হয়ে গেছে, তুমি ক্লাসগুলো দেখে নিও, পেজে আছে। আচ্ছা, যাই হোক, ডিএনএ সূত্রক দ্বয় আবার হবে, কালকেও হবে, কালকেও ফিজিক্স ম্যাথের ক্লাস হবে আর কি, জয়গুলি পেজেই হবে, সমস্যা নেই। ওকে, ডিএনএ সূত্রক দ্বয় পরস্পর কোন বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে? ডিএনএ সূত্রক দ্বয়, বলো, ডিএনএ যে সূত্রক দ্বয় এরা পরস্পর কোন বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে বলো? 49 নম্বর কোশ্চেন আনসার দাও। 49, হাইড্রোজেন বন্ধনী। আচ্ছা, একজন আমি হাইড্রোজেন বন্ধনী, হ্যাঁ। তবে ডিএনএ সূত্রক দ্বয় আমরা সবাই জানি যে কোন বন্ধনীর মাধ্যমে থাকে বলতো? হাইড্রোজেন বন্ধনী। এখানে আর কোনো বন্ধনী তোমাকে বইয়ে নাই, মানে ওই এক অধ্যায় আর কোনো বন্ধনীর কথা বলেই নেই। যা আছে সব হাইড্রোজেন বন্ধনী, ঠিক আছে। সো হাইড্রোজেন বন্ধনী তোমার মনে রাখলেই হইলো, শেষ। আচ্ছা, লাস্ট কোশ্চেন 50 নাম্বার। ও 51 আছে, আচ্ছা আচ্ছা 51, ঠিক আছে, আর দুইটা কোশ্চেন আছে, 50 আর 51, বলো 50 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? কার বৈশিষ্ট্য ভাইয়া? মলাস্কা। সো মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি বলো? বলো, মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি? মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি বলো? তবে তুমি যদি মলাস্কা পর্বের প্রাণী না চেনো, বুঝছো, মলাস্কা প্রাণী যদি জানতে চাও যে মলাস্কা পর্বের প্রাণী কারা, তো কি করবে? একটা ছোট্ট একটা কাজ করতে হবে তোমাকে। জাস্ট সবাই আমার সাথে কমেন্ট করো redman.com, কি লিখে সার্চ দিবা ভাইয়া? redman.com। এই ওয়েবসাইটে গেলে তুমি কি দেখতে পারবা? মলাস্কা পর্বের প্রাণী দেখতে পারবা। পারবা নাকি পারবা না সেটা আমি জানি না, বাট সার্চে দেখবা redman.com। সবাই আমার সাথে কমেন্ট করো ভাইয়া redman.com। কেন ভাইয়া? রেডতে ভাইয়া রেডুলা, রেডতে কি ভাইয়া? রেডুলা, ম্যানতে কি ভাইয়া? ম্যান্টল, আর কমতে কি ভাইয়া? কম্বোজ প্রাণী, ঠিক আছে। redman.com কার ক্ষেত্রে ভাইয়া? মলাস্কা পর্বের প্রাণীর ক্ষেত্রে। রেড ফর ভাইয়া রেডুলা, রেডুলা, রেডুলা থাকে কাদের? মলাস্কা পর্বের প্রাণীদের। ম্যানতে কি ভাইয়া? ম্যান্টল, ম্যানতে কি? ম্যান্টল, আর কমতে কি ভাইয়া? কম্বোজ প্রাণী। সবাই redman.comটা কমেন্ট করবা। redman.com কার বৈশিষ্ট্য ভাইয়া? মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, redman.com। তাহলে এখানে কোনটা আসছে ভাইয়া? এই যে রেডতে কি ছিল ভাইয়া? রেডুলা ছিল না? তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে 50, অ্যান্সার হবে ডি নাম্বারটা, redman.com। সবাইকে কমেন্ট করতে বলছি, redman.com। ওকে, redman.com সবাই কমেন্ট করছো, দেখি কে কে কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখি। redman.com কে কে কমেন্ট করছো? এই যে এই একজন হানিফ মন্ডল,
51 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছে, আমি এখন যাই নাই, ও কোন জায়গাতে দেখছে একটু উল্টাইছিলাম, 51 অ্যান্সারও দিয়ে দিছে আর কি। ভাইয়া এটা বই পড়লে ভালো হবে নাকি অনলাইন ক্লাস করলে ভালো হবে? ভাইয়া তোমার দুইটাই দরকার এখন, বুঝছো? বইও দরকার, অনলাইন ক্লাসও দরকার। তাই বলে অনলাইন ক্লাস আমি দুপুর দিয়ে শুরু করবো, রাতে শেষ করবো এমন না। অনলাইন ক্লাস তুমি একটা করো বা বা দুইটা করো হায়েস্ট, বা তার বেশি করো না, একটা করো, ভালো মতো করো, এবং এইটাই যদি তোমার মানে গুছাই দেয় তাহলে হলো। তুমি আমাদের ক্লাসগুলো করো ভালো মতো, ইচ্ছা আমরা চেষ্টা করবো, বা তোমার যেই প্ল্যাটফর্ম ভালো লাগে সেটা করতেই পারো। বাট আমরা ইনশোর করতেছি যে আমাদের এখান থেকে তুমি যেটা পড়ো, এইটা পড়ে তুমি যদি বই পড়ো ইনশাল্লাহ অনেক কাজে দিবে। বাট বেশি টাইম ফোনে দিও না, পড়ার টেবিলে বেশি টাইম দাও, বুঝছো? আমার কথা একটাই, যে ফোনের থেকে বেশি পড়ার টেবিলে দাও, ঠিক আছে? ফোনের জাস্ট আমি তোমাকে গাইডলাইন্স দিব, করবো, পড়াই দিব, টাচ দিয়ে দিব, এটা কাজে লাগবে অবশ্যই। পাশাপাশি তোমাকে পড়তে হবে। আমি সারাদিন তুমি ক্লাস করলা, কিচ্ছু বইয়ে পড়লা না, কারণ সারাদিন ক্লাস করলে তোমার ওই বইয়ের স্ক্রিন মানে বইয়ে সারাদিন স্ক্রিন টাইম যদি দাও, বইয়ে যে আর পড়া মাথায় ঢুকবে না, দেখবা, ঠিক আছে? মাথায় খালি দেখবো যে রিলস ঘুরতেছে, নাইলে এই ঘুরতেছে ওই ঘুরতেছে, পড়ার হবে না। সো ফোন যত বড় কম টাইম দাও, জাস্ট ক্লাস করো, আমাদের যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো ভালো মতো করো, বইয়ে টাইম দাও বেশি, বুঝছো? এটা বইয়ে টাইম দাও বেশি, এটা ইনশাল্লাহ কাজে দিবে আর কি। ওকে, তো 51 নম্বর কোশ্চেন আনসার দাও যে ক্ষুদ্রে ডিওডেনাম হতে নিচের কোন হরমোনটি নিঃসৃত হয় না? ডিওডেনাম, জেজুলাম, ইলিয়াম, ঠিক আছে? তোমাকে বলা হয়েছে ডিওডেনাম হতে কোনটা নিশ্চিত হয় না, বলো। ডিওডেনাম হতে আচ্ছা, redman.com অনেকেই কমেন্ট করছে, থ্যাংক ইউ। আসলে এই নামে কোনো ওয়েবসাইট আছে নাকি আমি জানিও না। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের দিনের, বলো সবাই 51 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। ক্ষুদ্রের ডিওডেনাম হতে নিঃসৃত কোন হরমোনটি নিঃসৃত, মানে ক্ষুদ্রের ডিওডেনাম হতে নিচের কোন হরমোনটি নিঃসৃত হয় না, বলো। আচ্ছা, বলো 51 নম্বর কোশ্চেন আনসার দাও, শেষ কোশ্চেন, আজকের দিনের শেষ কোশ্চেন, বলো। 51 নম্বর সবার পাওয়া চাই। আচ্ছা ভাইয়া, এটা তোমার পারা খুবই সহজ, বুঝছো? যারা একটু মোটামুটি আইডিয়া রাখছো, কমন সেন্স কাজে লাগাতে পারবা, তারাই পারবা। তবে এখানে বলছে ক্ষুধানের কোনটা নিশ্চিত হয় না, তো অন্য একটা যদি নিশ্চিত হয়ে গেলে, এই যে দেখো অপশনে কি আছে, এই যে অপশনে তোমার সামনেই আছে গ্যাস্ট্রিন বা গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন বা কোথা থেকে নিশ্চিত হয় ভাইয়া? গ্যাস্ট্রিন বা পাকস্থলী থেকে নিশ্চিত হয়, ঠিক আছে? পাকস্থলী থেকে নিশ্চিত হয় কোনটা ভাইয়া? এই গ্যাস্ট্রিন নামক যেটা আছে, এটা কোথা থেকে নিশ্চিত হয় ভাইয়া? পাকস্থলী থেকে নিশ্চিত হয়। তাহলে মানে তোমার দরকারই নেই, তাহলে বাকিগুলো তুমি এমনি বুঝতে পারতেছো যে ডিওডেনাম নাকি জেজুলাম নাকি ইলিয়াম, তোমার দেখারই দরকার নাই। পাকস্থলী আছে, যে গ্যাস্ট্রিন আছে, পাকস্থলীর হরমোন, ওইটাই হবে অ্যান্সার, নিশ্চিত হয় না। তাহলে বাকিগুলো সব কোথা থেকে নিশ্চিত হয়? এই যে ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকে নিশ্চিত হয়। অপশন বাদ দেওয়া শিখতে হবে, খালি মুখস্থ করলে হবে না, মাঝে মধ্যে একটু ট্রিকিও হইতে হবে। ওকে, সো তোমাদের আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স ছিল। এই রেসপন্সটা আমি নেক্সট ক্লাসগুলোতেও চাই। এবং তোমরা যারা আমাদের অল ইন ওয়ান কোর্সে ভর্তি হতে চাও, তারা অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে এখনই মেসেজ দাও, তাহলেই হবে, অথবা জয়কলি পেজে মেসেজ দিলেও হবে। বাট চেষ্টা করবো অ্যাডমিশন পেজে মেসেজ দেওয়ার, তাহলে আমরা ইনশাল্লাহ সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করবো আর কি। সো আর অথবা তোমরা যোগাযোগ করবা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করলেই হবে। এবং আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে, সো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাতে পারো, আমরা এখনই ক্লাস শেষ করে দিব। ওকে, সো ভাইয়া তোমাদের অল ইন ওয়ান কোর্স সম্পর্কে যদি লাস্ট একটা কিছু বলতে, সেটা হচ্ছে ভাই এটা হচ্ছে লাস্ট সময় একটা তোমাদের ওয়ান কাইন্ড অফ ক্যাপসুল টাইপের, যে তোমাকে সব কোর্স ইনশাল্লাহ এক কোর্সের মাধ্যমে শেষ করে দেবে। 10টা জায়গায় কোর্স না করে একটা জায়গায় কোর্স করো, ভালো মতো কোর্স করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ওকে, সো টাইম যেহেতু আছে, আমরা তোমাদের একটু গুছাই প্রস্তুতি নিতে চাই, যাতে আমরা দায়িত্ব নিতে চাই, যেটা হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর ডিতে আমরা অনেক সাফল্য পাইছি, যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অনেক ভালো ভালো পজিশন পাইছি আর কি। সো এটা চাই আমরা যে বাকি ভার্সিটিগুলোতে হোক। এবং আমাদের টিচার প্যানেল কিন্তু ভাইয়া অনেকটাই কিন্তু সবাই কিন্তু টপার্স, বা আইআইটি, সিএসসি, ফার্মেসি এগুলোই, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা যদি পড়ো, ইনশাল্লাহ ভালো একটা আউটপুট পাবা। ওকে, টপার্স ভাইয়া আপুদের গাইডলাইন্স পাবা। সো এই আর কি। আর লাস্ট যে কথাটা বলবো, চট্টগ্রাম ভার্সিটির জন্য ভাই বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করো, ভালো মতো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু কমন পাবা আর কি। আর আমরা যে নিয়মিত ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো করো, বেশি ক্লাস করতে যাও না, সব এই ক্লাসগুলো করো, পাশাপাশি বই পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমরা হচ্ছে
বেশি মানে চান্স না পাওয়ার মেইন একটা কারণ কি, তোমাকে কেউ আশ্বাস দিয়ে বলবে যে এটা পড়লেই চান্স হবে, ওইটা যেই পড়ো পরে যায় ধরা খেয়ে যাও, চান্স আর হয় না। তো এইটা আমরা বলবো না, ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো করো, পাশাপাশি বইটা পড়ো, ইনশাল্লাহ চান্স হবে আর কি। ওকে, আমরা যেভাবে চান্স পাইছি সেভাবেই তোমাকে সাজেস্ট করবো, কোনো মিথ্যা আশ্বাস দিব না। সো বেস্ট অফ লাক, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি এখনই শেষ করে দিব। ভাইয়া 5 ডেসে সিইউ ক্র্যাক করা পসিবল? ভাইয়া তুমি যদি আগের দিনও পড়ো তাও পসিবল, কিন্তু কিভাবে পসিবল? তুমি যদি আগে কিছু না পড়ে থাকো তাইলে তো তুমি কখনো 5 দিন কেন, তোমার 10 দিন দিলেও তুমি পারবে না। তুমি যদি আগে পড়া আছে, তুমি কিন্তু এখন যে নতুন করে শুরু করতে সেটা না, তুমি এটা কোশ্চেনটাই ভুল হয়েছে ভাইয়া, 5 দিনে কিন্তু সিইউ না, তুমি অলরেডি অনেকটা পড়ে আসছো, তোমার অলরেডি 60-70% কমপ্লিট। সো এই 5 দিন তুমি যদি ভালো মতো কাজে লাগাতে পারো, তোমার তো অলরেডি পড়া আছে, তাই না? জাস্ট সিইউ প্যাটার্নে পড়া শুরু করো এবং আমাদের ক্লাসগুলো ভালো মতো করো, অবশ্যই ভাই ইনশাল্লাহ সম্ভব, যদি আল্লাহ তাআলা চান অবশ্যই সম্ভব, তাই না? 5 দিনে অবশ্যই সম্ভব, বাট নতুন করে কেউ শুরু করবে না আশা করি, সবাই অলরেডি পড়ে আসছো যেহেতু। সো এখন তোমাকে টাচ দেওয়া দরকার, এই টাচগুলো ফিনিশিং টাচটা ভালো মতো দিতে পারলে 5 দিনেই সম্ভব। তবে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা, ঠিক আছে? আমি তোমাকে যত যাই বলি না কেন, তুমি যদি নিজেই যদি না জানো যে না ভাই আমি চান্স পাবো না, তাহলে তুমি পাবা না। তুমি যদি নিজে বিশ্বাস করো যে হ্যাঁ ভাইয়া আমি চান্স পাবো, একজন ব্যক্তি যদি চট্টগ্রামে চান্স পায় সেটা আমি। আর আরেকটা জিনিস বলে রাখি, কখনো চান্স পাওয়ার কথা চিন্তা করবে না, সবসময় চিন্তা করবে ভাইয়া কিভাবে টপ করব, টপ 10 মধ্যে কিভাবে থাকবো এই চিন্তা করবো আর কি, ঠিক আছে? আমার তো ভাই টার্গেট ছিল যে টপ ফার্স্ট কিভাবে হবো, এরকম একটা টার্গেট ছিল, বাট ফার্স্ট হইতে পারি নাই, ঠিক আছে? বাট টপ তো অ্যাটলিস্ট মানে 32 তো করতে পারছি, এইটুকু আলহামদুলিল্লাহ, ঠিক আছে? বাট তাও আর কি, সবসময় চিন্তা করবো কিভাবে ফার্স্ট হবো বা কিভাবে টপ 10 মধ্যে থাকবো, এই মেন্টালিটি রাখবা, তাহলে দেখবা ওইভাবে পড়বা যে আমাকে ফার্স্ট হইতে হবে, তাহলে একটা ফার্স্ট যে হয় তার কিরকম পড়া উচিত সেইভাবে চিন্তা করবা, তাহলেই তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে আর কি। সো এই যেগুলো বললাম এগুলো একটু মাথায় রেখো, ইনশাল্লাহ বাকি কথা নেক্সট ক্লাসে হবে। সবাই ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাকি কথা পরে হবে আর কি, সবাই ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবে, আমাদের অ্যাডমিশনার্স পেজে অ্যাড হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।